আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে সৌদি আরবের মদিনা শহরে একটি রেস্টুরেন্টের শেফ হিসেবে কর্মরত রয়েছেন। ওনার নাম সোলাইমান। ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার পাতিলঝাপ গ্রামে। প্রিয় লিসেনার্স, উনি যে ঘটনাটি আমাদেরকে দিয়েছেন, এই ঘটনাটি ওনারই একজন কলিগ, উনি একজন মিশরীয় ভদ্রলোক, তার নাম হচ্ছে আবু সামি। উনি একজন গাড়ি চালক মূলত। তো ওনার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছিলেন। মজায় মজায় একবার জিজ্ঞেস করেছিলেন, বিশেষ করে যখন রাত্রেবেলা দুজন বের হয়েছিলেন একটি পার্সেল ডেলিভারির কাজে, তখন বলেছিলেন যে সামি, তুমি কখনো জিন দেখো না? তখন স্বামী বলেছিল, হ্যাঁ, একটা ঘটনা তার সাথে আছে, চলো বাসায় যাই, বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে তোমাকে বলবো। ওই খাওয়া দাওয়া শেষ করার পর বাড়ির ছাদে উঠে ওই ঘটনাটি স্বামী সাহেব এই সুলাইমান ভাইকে বলেন। তো ঘটনাটি ঘটেছিল 2010 সালে। স্বামীর বয়স তখন 23 কি 24 বছর হবে। তখন এই স্বামী সৌদি আরবের জেদ্দায় একটি কোম্পানির ড্রাইভার ছিলেন। সে গাড়ি নিয়ে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে প্লাস্টিকের মাল সাপ্লাই দিতেন। বাংলাদেশের মতো কিন্তু ওখানে ট্রাকে কোনো হেল্পার থাকে না, তাই একাই কিন্তু সব কাজ করতে হয়। আর সৌদি আরবের এক জেলা থেকে অন্য জেলার দূরত্ব কিন্তু অনেক বেশি, মাঝখানে জনবসতি খুবই কম দেখা যায়, শুধু বালু আর পাথর। একদিন এই স্বামী সাহেব জেদ্দা থেকে মাল নিয়ে ইয়ানবু শহরের উদ্দেশ্যে রওনা দেন। তিনি তার প্রয়োজনীয় সবকিছু সাথে নিয়ে নেন, যেহেতু লম্বা জার্নি। জেদ্দা থেকে প্রায় 150 কিলোমিটার যাওয়ার পর তিনি গাড়ি চালাচ্ছিলেন, হঠাৎ দেখেন একজন লোক তাকে ইশারা করছে গাড়ি থামানোর জন্য। আর স্বামী সাহেব উনি ভাবেন লোকটা হয়তো বিপদে পড়েছে। আর ওই সমস্ত জায়গায় কিন্তু এই যে গাড়ি ছিনতাই, চুরি ডাকাতির কোনো ভয় নাই, যে কাউকে দেখে আমি গাড়ি থামাবো, গাড়িতে উঠে আমাকে অস্ত্র ঠেকিয়ে গাড়ি ছিনতাই করে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে, আমার কাছ থেকে টাকা পয়সা যা আছে সব নিয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম না। এই জন্য অনেক সময় ওই সমস্ত জায়গায় কেউ বিপদে পড়লে হাত উঁচু করে, মানুষজন বিপদে হেল্পও করে। এই কারণেই মূলত এই স্বামী সাহেব গাড়ি থামায়। তারপর স্বামী সাহেব দেখে লোকটা স্বাভাবিক সৌদিদের মতোই, কিন্তু তার পরনের কাপড় দেখে মনে হচ্ছিল 200 থেকে 300 বছর আগের মানুষ যেরকম কাপড় চোপড় পরতো ঠিক তেমন। সৌদি যে মিউজিয়াম রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে অনেক আগের যে সমস্ত ড্রেসগুলো ছিল, তারা যেই ঢঙের ড্রেসগুলো বানাতেন ওই টাইপের, কারণ উনি তো ওই জিনিসগুলো দেখেছিলেন। আর তাছাড়া উনি তো নিজেও একজন মিশরীয় নাগরিক, উনি তো নিজেও বুঝতে পারতেন যে সেখানকার কালচারটা কেমন হতে পারে। তো এই চিন্তা উনি করেছেন। আর এটাও ভাবেন হয়তোবা এই ব্যক্তি আশেপাশের কোনো গ্রামের, ওখানে এই শব্দটা বলে মাজরা, ওই মাজরার কোনো ব্যক্তি হবেন। তো ওই লোকটি, মানে যিনি গাড়ির বাইরে ছিলেন, তিনি এই স্বামী সাহেবকে বলেন যে ভাই, আমি একটু সামনে যাব, আমাকে যদি নিয়ে যান আমার অনেক উপকার হবে। তখন স্বামী সাহেব উনি খুব স্বাচ্ছন্দ্যে তাকে গাড়ির ভেতরে আসতে বলেন এবং বলেন যে আমি তো ওই রাস্তা দিয়ে যাচ্ছি, আসেন না ভাই, বসেন, কথা বলতে বলতে যাই। তো স্বামী সাহেব তাকে গাড়িতে উঠান। তারপর তারা ভালোই যাচ্ছিলেন। স্বামী সাহেবও বিভিন্ন বিষয় তাকে জিজ্ঞেস করছিলেন, ওই লোকটিও উত্তর দিচ্ছিল, একদম স্বাভাবিক আর কি। হঠাৎ করে কথার মাঝে স্বামী সাহেব একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। স্বামী সাহেব কোনো প্রয়োজনে যখন একটু নিচের দিকে তাকিয়েছিলেন, তখন তিনি দেখেন যে ওই যেই লোকটি উঠেছে গাড়িতে, ওই লোকটির পা উটের খুরের মতো এবং উটের মতো পায়ে লোম রয়েছে। স্বামী সাহেব ভাবেন হয়তোবা পাথরের মধ্যে বা বালুর মধ্যে হাঁটার জন্য স্থানীয় অধিবাসীদের তৈরি কোনো একটি জুতার মতো কোনো কিছু ওই ব্যক্তিটি পরে আছেন। এরকম অনেকেই আছেন যা আরব বেদুইন, তারা বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন ধরনের জুতা নিজেদের মতো করে তৈরি করেন নিজেদের সুবিধার জন্য। হয়তো এমন কিছু একটা পরে আছে। তাই এই বিষয় নিয়ে আর তেমন কিছু না ভেবে ওই লোকটিকে কিছু জিজ্ঞেস করে না। আরো কিছুটা পথ যাওয়ার পর ওই লোকটি স্বামী সাহেবকে বলে, ওই তো লাইট দেখা যাচ্ছে, ওইটা আমাদের গ্রাম, আমাকে ওখানেই নামিয়ে দিয়ে যান ভাই। স্বামী কিন্তু খুবই অবাক হয়, কারণ হলো এই রাস্তা দিয়ে কিন্তু উনি প্রায় চলাফেরা করেন, এইখানে গ্রাম কোত্থেকে আসলো এটা তো ওনার মাথায় ধরে না।
যাই হোক, আর কোনো কিছু না ভেবে স্বামী সাহেবও মনে মনে ভাবেন যে ভালোই হলো, এখানে একটু চা কফি খেয়ে যাই, তাহলে ঘুম আসবে না। কারণ ড্রাইভার তো উনি, কোনো হেল্পার নাই যে গল্প করতে করতে যাবেন, ঘুমটা আসাটাই স্বাভাবিক। এরকম দীর্ঘ জার্নি, আশেপাশে কোনো কিছু নাই, এই কারণেই মূলত উনি গাড়ি থেকে নামেন। নামার পর ওই লোকটি তার কাছ থেকে বিদায় নেবেন, তখন স্বামী সাহেব বলেন যে ভাই আমি আপনার সাথে যেতে পারি, একটু চা কফি খাবো। লোকটি প্রথমে একটু চিন্তা করেন, 1-2 সেকেন্ড চিন্তা করার পর তখন স্বামী সাহেবকে বলেন যে আসুন না, আমার সাথে আসুন, কোনো সমস্যা নেই। তো স্বামী সাহেব ওখানে যান। যাওয়ার পর উনি ওই যেই দোকানগুলো ওখানে আছে ভেতরে, উনি খুবই অবাক হন। উনি দেখেন ওখানে আরো অনেক মানুষ রয়েছে, কিন্তু ওখানকার দোকানপাট, সেই দোকানের বিভিন্ন আসবাবপত্র বা বিভিন্ন পাত্র যেগুলো আছে, এগুলো মনে হচ্ছে বহু বছর আগেকার। আর ওই সমস্ত ব্যক্তির পোশাক আশাকও প্রায় 200 থেকে 300 বছর আগে, কিন্তু চেহারা সুরত স্বাভাবিক আরবের লোকদের মতোই। কেউ কেউ বেশ উঁচু লম্বা, কেউ একটু মাঝারি, কেউ বাংলাদেশিদের মতো স্বাভাবিক গড় 5 ফুট 4-5 ইঞ্চি এরকম রয়েছে আর কি। কিছু কিছু মানুষ আবার স্বামী সাহেবকে দেখে খুব অদ্ভুত ভাবে তাকিয়েছিল। আর স্বামী সাহেব উনি চিন্তা করছেন কি ব্যাপার, আমি কোথায় চলে আসলাম। অবাকও হচ্ছিলেন, ভয়ও পাচ্ছিলেন। স্বামী সাহেব চিন্তা করলেন যে থাক, আমি এখানে চা কফি আর খাবো না। আর ওই বাজারের মধ্যে ঢুকে স্বামী সাহেবের সাথে যে ব্যক্তিটি এসেছিলেন তাকে উনি হারিয়ে ফেলেন। এদিকে স্বামী সাহেব চিন্তা করলেন যে যাক, আমি এখান থেকে বের হয়ে যাই, এখানে থাকবো না, আমি আমার গাড়ির কাছে চলে যাই। উনি ওখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিলেন না, কোনো পথই উনি খুঁজে পাচ্ছেন না। কোথায় তার গাড়ি, কোথায় সেই হাইওয়ে, কিছুই তার নজরে আসছিল না। উনি তো পেয়েছেন ভয়, সর্বনাশ, কোন বিপদে পড়লাম। এদিকে স্বামী সাহেব ভয় পেয়ে উনি ওনার মতো করে দৌড়ানো শুরু করেছেন, মানে ওনার চোখে যেটা রাস্তা মনে হচ্ছে সেদিকে দৌড়াচ্ছেন। হঠাৎ করে উনি কোনো একজন ব্যক্তির সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়েছেন। মাটিতে যখন পড়েন, মাথাটা যখন একটু উঠিয়েছেন, ওই মাটিতে পড়া অবস্থাতেই উনি উপর হয়ে পড়েছিলেন। যখন মাথাটা একটু উঁচুতে তুলেছেন, তখন খেয়াল করেন ওনার ঠিক মাথার থেকে 1 হাত দূরে দুটো পা। এই দুটো পা উটের পায়ের মতো। উটের পায়ে যেমন খুর রয়েছে তেমন খুর, লোমওয়ালা। আর এই দুটো পাই মূলত গাড়িতে উনি দেখেছিলেন, গাড়িতে যে ব্যক্তিটি উঠেছিলেন তার পা এমন ছিল। উনি আরেকটু মাথা উপরের দিকে তাকান, তখন দেখেন একজন বৃদ্ধ ভদ্রলোক, স্বাভাবিক মানুষের মতোই, উচ্চতা সর্বোচ্চ 6 ফুট হবে, তার পা ওই রকম। ওই বৃদ্ধ ভদ্রলোক স্বামী সাহেবকে বলেন যে বাবা, ভয় পেও না, আসো, তুমি খুব ক্লান্ত মনে হচ্ছে। তখন ওই বৃদ্ধ ভদ্রলোক স্বামী সাহেবকে 1 পেয়ালা পানি পান করতে দেন। এই 1 পেয়ালা পানি পান করার সাথে সাথে স্বামী সাহেব ঘুমিয়ে পড়েন। ওনার যখন ঘুম ভাঙে, তখন উনি দেখেন যে উনি রাস্তার পাশে, ওনার যে গাড়িটা, সেই গাড়িটার পাশেই উনি পড়ে আছেন। আর ওনার পাশে পুলিশ দাঁড়ানো, সৌদি আরবের যে পুলিশ তাকে জরিমানার একটা স্লিপ হাতে ধরিয়ে দেয়। হাইওয়ের পাশে গাড়ি রাখার জন্য তাকে জরিমানা করা হয়েছে। স্বামী সাহেব পুলিশদের সাথে আর তেমন কিছুই বলেন না যে কি হয়েছে না হয়েছে। উনি যে গাড়ির পাশে কিভাবে এলেন সেটা উনি ভাবেন। উনি দ্রুত উঠে ওখান থেকে চলে আসেন। উনি বুঝতে পারেন যে নিজের অজান্তেই উনি জিনেদের একটি গ্রামে প্রবেশ করেছিলেন, এবং ওই জগতে ঢোকার পর ওখানকার লোকজন হঠাৎ করে দেখে তারাও অবাক হয়েছিল স্বামী সাহেবকে দেখে। মূলত স্বামী সাহেব গিয়েছিলেন তো তার সাথে যেই ব্যক্তিটা এসেছিলেন তার সাথে, কিন্তু কোনো কারণে তার সাথে হাঁটা শুরু করলেও ওই ব্যক্তিটির কাছ থেকে উনি বিচ্যুত হয়ে যান। তো এভাবেই ওনার সাথে এমন একটি ঘটনা ঘটেছিল। প্রিয় লিসেনার, সৌদি আরবে কিন্তু এমন অনেক ঘটনা ঘটে, আর এমন ঘটনার বিবরণ যদি আপনাদের কারো জানা থাকে, আপনারা কিন্তু পাঠাতে ভুলবেন না প্রিয় লিসেনার্স। আর afnandahourworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে কিন্তু। প্রিয় লিসেনার্স,
এই যে সুলাইমান ভাই, ওনার যেই গ্রামের বাড়ি পাতিলঝাপ গ্রাম, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এই গ্রামটি আমার খুবই পরিচিত। আমি কিন্তু বিভিন্ন ঘটনায় বলেছি আমি এই নবাবগঞ্জ উপজেলায় আমি বেশ কিছু সময় থেকেছি, প্রায় 2 বছরের মতো, এবং এখানে থেকে আমি আমার ইউনিভার্সিটিতে আসা যাওয়া করতাম। এই পাতিলঝাপ গ্রামে একজন খুব বুজুর্গ ব্যক্তি ছিলেন। স্থানীয় ভাবে ওনাকে বলা হতো আসলত মস্তান। ওনার নামটা ছিল আসালত। মস্তান শব্দের অর্থ আমরা যেই অর্থে ব্যবহার করি বিষয়টা এরকম নয়। এই মস্তান শব্দের অর্থ হচ্ছে বুজুর্গ ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, এই অর্থে মস্তান শব্দটা ব্যবহার করা হয়। এই আসালত মস্তান দাদু উনি দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে টানা রোজা রাখতেন। রমজানের ফরজ রোজা তো রাখতেনই, অন্যান্য দিনগুলোতে নফল রোজা রাখতেন, শুধু যেই দিনগুলোতে রোজা রাখা হারাম এই দিনগুলো ব্যতীত। বছরখানেক হলো উনি মারা গেছেন। আমার সৌভাগ্য হয়েছিল এই আসলত মস্তান দাদুর কাছে যাওয়ার এবং তার কাছ থেকে দোয়া নেয়ার। উনি আমার জন্য দোয়া করেছিলেন। প্রিয় লিসেনার্স, আপনারাও আসলত মস্তান দাদুর জন্য দোয়া করবেন যারা ওই এলাকা থেকে শুনছেন, বা অনেকেই ওনার ভক্ত ছিলেন। উনি কিন্তু কোনো পীর গোছের কিছু ছিলেন না, একদম স্বাভাবিক, একদম সাধারণ একজন মানুষ ছিলেন। তো ওনার কথা আবারও মনে পড়ে গেল, এই পাতিলঝাপ গ্রামের কথা মনে পড়ে। আসসালামু আলাইকুম লিসনার্স, রিয়াদ ফেরদৌস বলছি। সবাইকে ভৌতিকতার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন উনি ওনার নাম পরিচয় প্রকাশ করতে নিষেধ করেছেন। তো সেটা বলে রাখছি যে ওনার বাসা হচ্ছে যশোর জেলার চৌগাছা থানার কোনো একটি গ্রামে। তো ঘটনার শুরু অনেক ছোটবেলা থেকে। ওনার পরিবারে ছিলেন ওনারা 2 ভাই এবং ওনার বাবা মা। এবং একটা জিনিস আগে থেকে বলে রাখছি যে ওনাদের একটি ঘর ছিল ওনার যখন ওনার গ্রামের বাসাতে, এবং ঘরের সাথে ছিল একটি লাগোয়া বারান্দা। বারান্দা মানে একটু ঘরের সাথে একটা ছোট ঘরের মতো। তো ওই বারান্দাওয়ালা যে ঘরটি, ওখানে ওনার বাবা মার সাথে উনি ঘুমাতেন, আর ওনার বড় ভাই ঘুমাতেন হচ্ছে পাশের যে রুমটা ছিল সেখানে। তো ছোটবেলা থেকেই উনি যখন বুঝতে শিখেছেন তখনই উনি দেখতেন যে একটি মানে রাতে উনি ঘুমাতে পারতেন না, এবং উনি দেখতেন যে একটি কালো ছায়া ওনার ঠিক বিছানার পাশে বা ওনার ঘরে হাঁটাহাঁটি করছে। এবং কালো ছায়াটি গিয়ে উনি বুঝতে পারতেন ছায়াটি এমন ছিল যে এটার হাইট হবে হচ্ছে মানুষের হাইটের সমান বা একটু লম্বা, 7.5 ফিট বা দরজার হাইট যতটুকু হয় অতটুকু, এবং চোখগুলো ছিল বেশ বড় এবং লাল টাইপের, এবং দাঁত ছিল, এটাও বোঝা যেত। তো এটা উনি প্রতিদিন রাতেই দেখতেন, এবং এটার জন্য উনি বেশ ভয় পেতেন। উনি রাতে ঠিকমতো ঘুমাতে পারতেন না। তো যাই হোক, উনি একটা সময় এটা ওনার মায়ের সাথে শেয়ার করলেন। ওনার মাকে বললেন, মাকে উনি এভাবে বললেন যে মা দেখো এটা কি, আমাদের তাকিয়ে আছে। কিন্তু ওনার মা কিছুই দেখতে পেল না। উনি প্রায় দেখতেন যে ওনার ঠিক খাটের পিছনে রাত্রেবেলায় এই জিনিসটি, লম্বা এই কালো জিনিসটি দাঁড়িয়ে আছে। ওনার মাকে যখন বলতেন, ওনার মা কখনোই কোনো কিছু দেখতে পেত না, এবং ছোট ছিলেন উনি ওই সময় অনেক। জড়ো সড়ো হয়ে মাকে চাপটে ধরে বসে থাকতেন। তো এইভাবে দিন কাটতে থাকে। রাত্রেগুলি ওনার জন্য খুবই বাজে হতে থাকে। তো একটা সময় একদিনের ঘটনা এমন যে উনি বাথরুমে গিয়েছেন। তো বাথরুম থেকে বাইর হওয়ার পরে উনি দেখছেন যে একটি বড় কালো রঙের সাপ, অনেক বড় সাপ একটা। তো উনি যে একটা ছোট ছেলে একটা বড় সাপ দেখলে ভয় পাবে, খুব স্বাভাবিক। উনি খুব চিৎকার দিয়ে ওঠেন, এবং খেয়াল করেন যে চিৎকার দেওয়ার পরে জাস্ট চোখের নিমিষেই সাপটি চলে যায়, এবং ওনার মা ওনার কাছে চলে আসে ওনার চিৎকার শুনে, এবং এসে দেখে যে তার ছেলে কাঁদছে। এবং ওনার মাকে উনি বলে যে উনি একটা সাপ দেখেছে সামনে, কিন্তু ওনার মা কিছুই দেখলো না। তো যাই হোক, এরপরে আরেকটা ঘটনা। উনি বাথরুমে গিয়েছিলেন, ওনাদের গ্রামের বাথরুমে। তো বাথরুমে থাকা অবস্থায় উনি দেখলেন যে মানে উনি হঠাৎ করে সবুজ রঙের প্রচণ্ড দুর্গন্ধযুক্ত একটি পায়খানা টাইপের কোনো কিছু ওনার ঘাড়ে পিঠে যেন ছুঁড়ে মারল। উনি খুব দ্রুত বাথরুম থেকে বেরিয়ে এলেন, ওনার মা এবং ভাইকে দেখালেন জিনিসটা, এবং ওনার ভাই খুব দ্রুত বাথরুমে পিছনে গিয়ে দেখলেন যে আসলে কেউ এরকম দুষ্টামি করে কেউ এটা করেছে কিনা। কিন্তু দেখলেন যে না,
কেউই নেই। এবং এটা বলে রাখা ভালো যে ওনাদের বাথরুমের পিছিয়ে অনেক বড় একটি জায়গা ছিল। কেউ যদি দুষ্টামি করেও এটা করে তো অত দ্রুত ওখান থেকে চলে যাওয়া সম্ভব না। এবং সেই জিনিসটার রং ছিল হচ্ছে সবুজ রঙের, বাথরুম টাইপের কোনো মানে পায়খানা টাইপের কোনো খারাপ কিছু একটা তার গায়ে ছুঁড়ে ফেলা হয়েছিল। যাই হোক, এইসব জিনিসগুলো তাদের সাথে ঘটতে থাকে। তো ওনার বাবা মা এক সময় সিদ্ধান্ত নেন যে একজন কবিরাজ বা হুজুর কারো কাছে যেতে হবে। তো ওনাদের গ্রামে একজন কবিরাজ ছিল, তো ওনার কাছে দেখানোর সিদ্ধান্ত নেন ওনার বাবা মা। তো যাই হোক, বলে রাখা ভালো যে ওই যিনি কবিরাজ যিনি ছিলেন ওনার সম্পর্কে, ওনার দুটো সম্পর্কের এক দাদার মতো, দাদা হতেন আর কি ওনার। তো ওনার কাছে একদিন নিয়ে যাওয়া হলো। তো সেই দাদা ওনাকে দেখেই বলে দিলেন যে আমার কাছে এসে কোনো লাভ নেই, তোমরা বাড়ি চলে যাও। অনেক রিকোয়েস্ট করা হলো, কোনো লাভ হলো না। উনি বললেন যে আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব না। যাই হোক, ওনার বাবা মা হতাশ হয়ে বাড়ি ফিরে গেলেন। এরপর কিছুদিন পর, যেহেতু ওনার বাবা মা খুঁজছিলেন যে কোনো একটা চিকিৎসা করা দরকার, কোনো একটা মাদ্রাসার হুজুরের সন্ধান পান। তারপরে একদিন ওনার মাদ্রাসার হুজুরের কাছে ওনার মা ওনাকে নিয়ে গেলেন। সেই মাদ্রাসার হুজুর মানে তার একজন শিষ্যকে নিয়ে কাজ করতেন অ্যাকচুয়ালি। এবং ওনাদের কাজ করার সিস্টেমটা ছিল এমন টাইপের যে সেই শিষ্য মানে হুজুরের যে শিষ্য যিনি ছিলেন তিনি রোগীর পাশে বসতেন এবং সামনে থাকতো একটা আয়না। তো সেই হুজুরের শিষ্য আয়নাকে রোগীকে দেখে সমস্যাগুলো হুজুরকে বলতেন এবং হুজুর সেই অনুযায়ী চিকিৎসা দিতেন। তো উনি যেদিন গেলেন তো উনি ওনার মানে ওনার গ্রামের সব কিছু বললেন এবং অ্যাজ ইউজুয়াল যেভাবে হুজুরের শিষ্যের পাশে যেভাবে বসার সে বসলেন এবং হুজুরের শিষ্য আয়নায় দেখলেন কিছুক্ষণ। দেখার পরে বললেন যে ওনার জন্মের ঠিক 6 দিনের দিন রাত থেকে মোট 18টি খারাপ জিনের আসর আছে ওনার উপরে এবং ওনারা তাকে খুবই পছন্দ করে এবং সে শিশুকাল থেকেই এই 18টা জিন তার সাথে আছে। এবং আরও কিছু জিনিস বলে যে আপনার ছেলে, ওনার মা যেহেতু পাশে ছিল, আপনার ছেলে কিন্তু ছোটোবেলা থেকে একটু অনেক কিছুতে অস্বাভাবিক ছিল। যেমন আপনার ছেলে খুব কম কাঁদতো এবং ক্ষুধা লাগলেও কাঁদতো না। কারণ ছিল আপনার ছেলে যখন ক্ষুধা লাগতো এই জিনরা তাকে খাওয়াতো। এই জিনরা তাকে খুব পছন্দ করে, তো তাকে আসলে কোনোভাবেই তারা ছেড়ে যেতে চাচ্ছে না এবং যখন বড় হচ্ছে এই জিনগুলো তাকে তাদের কাছে নিয়ে যেতে চাচ্ছে। তো আরও কিছু জিনিস উনি হুজুরের শিষ্য বলল যে উনি যেদিন জন্ম নেয় আর কি সেদিন ছিল রোববার অমাবস্যার রাত। তো রোববার রাত 11:30 দিকে অ্যাকচুয়ালি ওনার মায়ের প্রসব বেদনা শুরু হয় এবং রাত 2টার দিকে ওনার জন্ম হয়। সোমবার পড়ে যায় আর কি তারিখটা। যাই হোক, কিন্তু পরে হুজুর শিশু যেটা বললেন যেটা হচ্ছে ওনারা কোনোভাবেই মানবে না, ওনাকে নিয়ে যাবেন। এই কথা শুনে ওনার মা আসলে কোনোভাবেই মেনে নিতে পারলেন না। তো ওনার মা বললেন যে আসলে কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া যাবে সেটা বলেন। তো যাই হোক, ওখানে এরপরে হুজুর কিছু কথা বলা শুরু করলেন। হুজুর বললেন যে তারপর হুজুরের কাছে ওনারা গেলেন। হুজুর পাশেই বসতো আর কি। তো হুজুর জিন হাজির করলেন, হুজুরের জিন ছিল। তো জিন হাজির করার পরে হুজুরের উপরে জিন ভর করলো। তো জিন ভর করার পরে হুজুরের যে শিষ্য ছিল সে জিজ্ঞেস করলো আর কি যে তোমরা ছেলেটাকে ছেড়ে দাও, তার বদলে অন্য কোনো কিছু যদি চাও সেটা তোমাদের দিয়ে দেওয়া হবে। তো অনেক কথার পরে যেটা জিনগুলো বললো সেটা হচ্ছে তোরা কালো খাসি দিতে হবে আমাদেরকে। এবং এই কথাও বললো যে আমরা তোমাদের ছেড়ে যাব কিন্তু পুরোপুরি ছেড়ে যাব না, আমরা দূর থেকে ক্ষতি করার চেষ্টা করব। তোমাদের ছেলে যদি ভালো চাও তো আমাদের থেকে ওকে দূর করো না আর কি। তো যাই হোক, ওনার মা বললেন যে না, এসব করা যাবে না, আমরা এখান থেকে পুরোপুরি মুক্তি চাই। তো যেই জায়গাটাতে মানে বলা হলো যে ছাগলগুলো রাখতে হবে, কালো 2টা খাসি, সেখানে রেখে দেওয়া হলো এবং হুজুর আরও কিছু জিনিস ওনাদেরকে দিলেন এবং আরেকটু তাবিজ দিলেন সাথে এবং বললেন যে যে নেক্সট যে শনিবার আসবে সেই শনিবারে তাবিজটা ওনার হাতে পরিয়ে দিতে হবে। এবং সেদিন রাতে হুজুর আরও কিছু কথা বললেন যে সেদিন রাতে ওনারা যখন বাসায় যাবেন
সন্ধ্যার পর থেকে ওনাদের ঘরে কোনোভাবেই অন্ধকার রাখা যাবে না, আলো জ্বালিয়ে রাখতে হবে। তো যাই হোক, বলে রাখা ভালো যে সেই সময়ে ওখানে আসলে বিদ্যুৎ ছিল না। তো সন্ধ্যার নামাজের পরপরই হারিকেন জ্বালিয়ে দেওয়া হয়। তো এশার নামাজের পর থেকেই ওনারা খেয়াল করেন যে ঘরের মধ্যে অস্বাভাবিক কিছু শব্দ। হুজুর কিন্তু এটা আগেই বলছিলেন যে আপনাদের ঘরে হয়তো কোনো কিছু হতে পারে, কোনো অস্বাভাবিক কোনো কিছু দেখবেন বা কোনো শব্দ শুনলে আপনারা ভয় পাবেন না। তো ওনারা একটা জিনিস খেয়াল করেন যে ওনাদের যে মানে বাবা মার সাথে উনি ঘুমাতেন, যে বিছানার নিচে একটা কয়েনকে যদি গড়িয়ে এই পাশ থেকে ওই পাশে মানে করা হয়, ফেলানো হয়, যেরকম শব্দ হবে এরকম শব্দ হয়। তো এই শব্দটা চলতেই লাগলো। তো ঘটনাটা খুব একটু অন্যরকম ঘটে রাত 2টার পরে আর কি, 2টা থেকে 2:30টার মধ্যে। কারণ হারিকেনের তেল শেষ হয়ে যাওয়ার কারণে তো হারিকেনটা নিভে যায় আর কি। তো সারা রাত ওভাবেই আওয়াজ চলতে থাকলো। তো যেহেতু হুজুর বলেছিল যে কোনোভাবেই ঘরটিকে অন্ধকার করা যাবে না, যেহেতু বিষয়টি একটু গড়বড় হয়ে যায়, তো তারপরের দিনই ওনার বাবা মা হুজুরের কাছে যান। হুজুরের শিষ্য বলেন যে ভয়ের কোনো কারণ নেই, যেটা করার দরকার ছিল সেটা অলরেডি আমরা করে দিয়েছি এবং হয়েও গিয়েছে। কিন্তু যদি হারিকেন বা ওই আলোটা যদি ফজরের আজানের আগ পর্যন্ত জ্বলে থাকতো তাহলে খুবই ভালো হতো, ওরা দূর থেকে কোনো ক্ষতি করতে পারতো না। কিন্তু এখন আপনার ছেলেকে সাবধান থাকতে হবে। তো এরপর থেকে পরাণ ভাই অনেকটাই সুস্থ, অনেকটাই এই জিনিসগুলো উনি আর দেখেন না। এই ধরনের কোনো সাপ বা এই ধরনের কোনো আজেবাজে ঘটনা ওনার সাথে ঘটেনি। কিন্তু যেই সমস্যাগুলো ওনার হয়েছে, ওনার অনেক ধরনের শারীরিক সমস্যা এরপর থেকে শুরু হয়। উনি এখন মাইগ্রেনের রোগী এবং বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা উনি ভুগছেন। অনেক ডাক্তার কাছে গিয়েছেন, কবিরাজের কাছে গিয়েছেন, সমাধান পাননি। ওনার বয়স এখন হচ্ছে 20 এবং উনি আরেকটি জিনিস উল্লেখ করেছেন যে ওনার ভাই 23 বছর বয়সে 2013 সালে মৃত্যুবরণ করেন। ওনার ব্লাড ক্যান্সার ধরা পড়ে, কিন্তু ওনার কোনো শারীরিক কোনো সমস্যা বা কোনো কিছু ধরা পড়েনি। জাস্ট 1 সপ্তাহের মধ্যে মানে রোগ ধরার 1 সপ্তাহের মধ্যেই ওনার ভাই মারা যায়। তো এটাই ছিল ওনার ঘটনা। উনি ওনার ভাইয়ের জন্য এবং ওনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ধন্যবাদ রিয়াদ ফেরদৌস ভাই। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সামির ভাইয়ের কাছে তার ঘটনা শোনার জন্য। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির আনসারি বলছি। ভৌতিকতার আজকের এপিসোডে এটা আমার দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটা আমাকে শেয়ার করেন আয়েশা। তিনি আমাকে লাস্ট 2টা এপিসোডে 2টা ঘটনা শেয়ার করেছিলেন, যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। তো ওনার বাড়ি রিলেটেড আরেকটা ঘটনা আজকে উনি আমাকে বলেন, যেটা ঘটেছিল যুদ্ধের ঠিক আগ মুহূর্তে এবং সেটা এখন এটার রেশ রয়ে গিয়েছে। তো আয়েশার বাড়ি হচ্ছে, আগে বলেছিলাম উনি মানিকগঞ্জের কোনো এক গ্রামে থাকেন। গ্রামের নাম আমি নিচ্ছি না, কারণ উনি গ্রামের নাম নিতে মানা করেছিলেন। তো যুদ্ধের আগে ওনার যে বাড়ির এরিয়াটা, তখন ওনার দাদা এবং দাদার ভাই পাশাপাশি 2টা ঘরে থাকতো এবং তাদের ঘরের ঠিক কাছে আরেকটা ফ্যামিলি থাকতো, এটা ওদের প্রতিবেশী ছিল। আর ওনাদের বাড়ির সামনেই বেশ একটা মাঠ ছিল, মানে মোটামুটি একটা ছোট আকার একটা মাঠ ছিল এবং মাঠের পাশে ছিল একটা বেশ বড় খাল। তো যে প্রতিবেশী ওনাদের বাড়ির পাশে থাকতো, পাকিস্তানি হানাদাররা যুদ্ধের সময় সেই ফ্যামিলির প্রত্যেককে মেরে ফেলে, একজন বয়স্ক মহিলা ছাড়া। মানে মহিলাটা নাকি সেই সময় লুকায় ছিল দেখে বেঁচে গেছিল, না প্রত্যেককে মেরে ফেলে, সেই প্রতিবেশীর প্রত্যেককে মেরে ফেলে। তো হানাদাররা ওই প্রতিবেশীর সবাইকে মেরে ফেলার পর একটা কুয়া ছিল, কুয়াটার মধ্যে লাশগুলা ফালায় যায়। তারপর যুদ্ধ তো শেষ হয়। সেই বয়স্ক মহিলা নাকি তারপর থেকে নাকি পাগল হয়ে যায়, যে ওনার ফ্যামিলি মেম্বার সবাইকে হারা যায়, পাগল হয়ে যায় এবং সে নাকি মানুষের বাড়িতে গিয়ে খাওয়া খুঁজতো। সে দিনের বেলা, সকালবেলা, রাতের বেলা যখনই পারতো গিয়ে খাওয়া খুঁজতো। এবং রাতে নাকি ওই একটা ঘর ছিল ওনার যেই যেখানে থাকতেন একটা ঘর ছিল, ঘরে ছেলে থাকতো। তা আচ্ছা, দাদা বাড়িতে এসেও নাকি এরকম প্রতিদিন মানে যখনই খাওয়ার মানে খিদে লাগতো নিয়ে খাওয়া খুঁজতো এসে। তো একটা পর্যায়ে হঠাৎ করে একদিন সেই মহিলাকে পাওয়া যাচ্ছিল না, মানে সে পাওয়া যাচ্ছিল না বলতে সেই মহিলাটা অনেকদিন ধরে আসতেছে না খাওয়া নিতে। সেটা যখন আশেপাশে 2 বাড়ি সবাই একজনকে জিজ্ঞেস করতেছে, তখন আয়েশার দাদা এবং ওরা কয়েকজন মিলে মহিলার বাসায় যায়, খোঁজ নিতে যায় যে আসলে দেখবে যে মহিলাটা কোথায় আছে। গিয়ে দেখে যে মহিলাটার পচা লাশ পড়ে আছে এবং লাশটা হাড়গুলো এমন ভাবে ভাঙা ছিল, মনে হচ্ছিল যে কেউ এসে এখানে মহিলাটাকে মানে কামড় দিয়ে গেছে। হতে পারে এটা শিয়াল বা কুকুর, যেটা হোক, কামড় দিয়ে লাশটাকে নষ্ট করে দিয়ে গেছে। তো আয়েশার দাদা এবং অন্যান্য যারা ছিল ওনাকে দ্রুত জানা দিয়েই সেই লাশটাকে দাফন করে দেয়, বাড়ির সামনে দাফন করে দেয়।
এলাকার যে স্থানীয় ছিল তারা ঠিক করে যে এই জমিটা বিক্রি করে দিবে এবং ওরা এটা কোনো একটা এই জমির বিক্রি করা টাকাটা কোনো একটা ফান্ডে বা কোনো একটা কাজে ওরা লাগাবে, এলাকার কোনো একটা কাজে লাগাবে। তখন আয়শার দাদার আপন ভাই নাকি ঠিক করে যে এই জায়গাটা ওনারা এটা কিনে ফেলবে এবং কিনে এখানে একটা পুকুর করবে, পুকুর খনন করবে, যে পুকুরটা এখনো আয়শাদের বাড়ির সামনে রয়ে গিয়েছে। তো সেই অনুযায়ী ওরা ওই জায়গাটা কিনে পুকুরের কাজ শুরু করেন এবং মোটামুটি পুকুরে ভালোই মানে মাছের চাষ করা হতো। তো যেটা বলেছিল আয়শা, যে তার দাদা বলে যে সেই পুকুরটা নাকি যতই মাছের চাষ বা যেটাই করা হোক পানি নাকি খুব একটা মানে ছিল না, মানে দেখা যেত যে একজন সাধারণ মানুষ যদি দাঁড়াতো তাহলে বুক পর্যন্ত পানি আসতো এবং বর্ষাকালে পানি ওইরকমই থাকতো, বুক পর্যন্ত থাকতে বেশি নাকি ওইরকম পানিটা হতো না। এবং যখন চৈত্র মাস আসতো তখন নাকি পানিটা মানে একটা তখন একটা বাচ্চার বুক সমান পানি আসতো। যাই হোক এরকম তো চলছিল। তো পুকুরে কোনো সমস্যা এরকম ছিল না, মাছের চাষ হতো, তার পাশাপাশি গ্রামের যারা আশেপাশে ছিল ওরা গোসল করতো বা ওদের যা গরু ধোয়াতো বা দেখা যেত কাপড় ধুতো, এরকম কাজগুলো রেগুলার হতো। একদিন ওই পুকুরের ঘাটে অনেকেই যারা গোসল করছিল, তো হঠাৎ করে একটা ছেলে আসে, ও দুইটা গরু ধোয়াবে এই উদ্দেশ্যে আসে। তো সে নাকি গরু দুটা নিয়ে যখন পানিতে নামতে নাকি গরুগুলো নাকি নিজে থেকে এই পুকুরটার মাঝখানে চলে যায়। মাঝখানে চলে যাওয়ার একটা পর্যায়ে দেখতেছে যে পানি কিন্তু এরকম নাই, কিন্তু কিছু একটা নিচের থেকে ওই ছেলেটা এবং গরুটাকে টানতেছে এবং ছেলেটা নাকি অনেক কষ্টে ও কিনারায় এসে পড়ে, কিন্তু গরু দুইটাকে আনতে পারে না। দেখে যে সেকেন্ডের মধ্যে গরু দুইটা ডুবে যায় এবং আশেপাশে যারা লোক ছিল ওরা তো তাড়াহুড়া করে পুকুরে নামে এবং ভাবতেছে যে গরু দুইটা কোথায়, এবং ওরা নাকি প্রায় 10-15 জনের মতো পুরাটা পুকুরে ওরা সবাই মানে খোঁজা শুরু করে যে গরুটা কোথায়, এবং যেই হাইট ছিল পানি সেই হাইট নাকি গরুটা ডুবার কথা না। ওরা লাঠি দিয়ে বিভিন্ন জায়গায় মানে ওই পুকুরে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে যে গরুটা কোথায়। আশ্চর্যের বিষয় হচ্ছে গরু দুইটাকে নাকি পাওয়াই যায় না, পুরো পুকুর তন্ন করে খোঁজা হয়, গরু দুইটাকে পাওয়া যায় না। এবং সেই ছেলেটা বলে যে আমি কিছুই বুঝি না, আমি যখন পুকুরের মাঝখানে গেছিলাম গরু দুটো নিয়ে, আমার মনে হলো যে আমার পায়ে কিছু একটা মানে একটা হাত লোমশ হাত আমাকে টানছে এরকম মনে হলো, এবং আমি অনেক কষ্টে ছুটে তো আমি আসতে পারি, কিন্তু আমার গরু দুটাকে বুঝলাম না কি নিয়ে গেল না কি হলো, আমি কিছু বুঝলাম না। সে নাকি কান্নাকাটি করছিল। এরকম ঘন্টাখানিক যখন খোঁজাখুঁজি পায় না, সবাই যখন উপরে উঠে আসে, ঠিক এর আধা ঘন্টা পরেই গরু দুইটার লাশ নাকি ভেসে উঠে এবং সবাই অবাক হয়ে যায় যে আমরা কিছুক্ষণ মানে আগেও এটা খুঁজলাম পুরোটা পুকুরে, কোথাও পেলাম না, এখন গরু দুটা কিভাবে ভেসে আসলো, এবং পুরো মৃত এবং ওদের নাকি পুরো ফুলে গেছিল গরু দুটা। যাই হোক সেদিনই সেই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আয়েশার সেই দাদার ভাইকে মানে ওই দাদাকে বলা হয় যে দেখেন এই পুকুরে আপনি মাছের চাষ করতেছেন করেন, এর বাইরে আপাতত কাউকে নামতে দিয়ে না, যেহেতু পুকুরটায় এরকম একটা ঘটনা ঘটছে। কারণ গ্রামের মুরব্বীরা বলতেছে যে যেহেতু স্থানীয় ছেলেপেলে এখানে নিজে নেমে দেখলো যে কিছুই নাই, তার কিছুক্ষণ পর আবার গরু উঠে আসলো, তার মানে এই পুকুরটা কোনো সমস্যা আছে। যাই হোক সেই দিনের ঘটনাটা ঘটে গেল শেষ। তো এরকম নাকি মাসখানেক এরকম আর কোনো পুকুরে কেউ নামে না। তো সেই পুকুরেই ওদের বাড়ির আশার দাদা বাড়ির পাশেই আরেকটা ফ্যামিলি আছে, ওদের দুইটা বাচ্চা নাকি একবার গোসল করতে নামবে, মানে গোসল করতে নামে বলতে ওই যে আগে মানুষ যে কলসি উল্টায় অনেক সময় সাঁতার কাটার চেষ্টা করতো না, এরকম নামবে দুইটা বাচ্চা। তো ওরা নাকি নামে, তো একটা ছেলে আছে, ওই ছেলেটা নাকি নামে এরকম, ছেলেটা নাকি ভালোই বুঝছিল, মানে 14-15 বছর বয়স। তো ছেলেটার মা এবং বাবা ওরা ঘাটের এখানে ছিল। তো ছেলেটা মানে সম্ভবত সাঁতার শিখতে নামছিল। তো নামার পরে ছেলেটার বোন তখন নামতে যাবে, এমন সময় দেখতেছে যে ছেলেটা নাকি নিজে থেকে তলায় যাচ্ছে পানির দিকে, এবং পানির যে হাইট সে অনুযায়ী ওর তলানোর কথা না। ছেলেটার বাবা নাকি তাড়াতাড়ি লাফ দিয়ে ছেলেটাকে টানে, অনেক টানতে থাকে, ছেলেটাকে পাচ্ছিল, মানে ছেলেটা মানে ডুবেই গেছে, সে মারা যাবে এমন একটা অবস্থা। তখন আশেপাশের লোকজন যখন দেখে তখন 3-4 জন মিলে আবার ছেলেটাকে টান দেয় এবং টান দিয়ে নাকি ওকে যখন উঠানে আনে দেখতেছে যে প্রায় ওর অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, এবং ওর পেটে নাকি অনেক চাপ দিয়ে থাকে যে আসলে পেটে পানি আছে কিনা একটু দেখে বের করে যদি ছেলেটা কে বাঁচানো যায়। দেখতেছে ছেলেটার মুখ থেকে শুধু কাদা বের হচ্ছে, এবং একটা পর্যায়ে ছেলেটার সেন্স আসে এবং ছেলেটা বলে যে আমি কিছুই বলতে পারবো না, আমি তো পায়ের নিচে মাটি পাচ্ছিলাম, আমি তো নর্মালি যাচ্ছিলাম, কিন্তু তারপরেও মাঝ বরাবর গিয়ে আমি দেখলাম যে আমার পায়ে ঠিক ওই আগে যে ছেলেটাকে ওই যে ছেলেটা গরু নিয়ে নামছিল বললো না যে মানে লোমশক একটা হাত ওকে টানছিল, ঠিক এই বাচ্চা ছেলেটা বলতেছে আমি দেখলাম যে আমার মানে পাটা দুইটা পা লোমশ একটা হাত আমাকে এভাবে মানে পাটা ধরে টানতেছে, এবং কেন টানতেছে কি কারণে টানতেছে আমি কিছুই বলতে পারবো না। তো ছেলেটা নাকি এটা বলার পর থেকে খুব কাঁপতেছিল, খুব কান্নাকাটি করতেছিল। তো গ্রামের অন্য লোক নাকি ওকে সান্ত্বনা দিচ্ছিল, যেটা দেখছি বাবা এটা আসলে কিছু না, বলবো না, ওকে সান্ত্বনা দিচ্ছিল। তো তারপর গ্রামের যারা ছিল তারা নাকি এরকম সিদ্ধান্ত নেয় যে পুকুর আর ব্যবহার করবে না।
তা আশা দাদাবাড়ি নাকি পুকুরটা মোটামুটি বন্ধ হয়ে গেছিল, কিন্তু স্থানীয় লোকরা বলে যে ঠিক আছে মাছের চাষ করলে করতে পারেন। কিন্তু আরো আশ্চর্য বিষয় হচ্ছে যে মাছের চাষ করলেও নাকি মাছ ঠিকভাবে থাকতো না। এটা যতই আশেপাশে মানে গার্ড দেওয়া হতো বা যেটাই হতো, অনেকে ভাবতো যে হ্যাঁ মাছ চুরি করছে, মানে এরকম কিছুই না। আসলে তখন ওইরকম মানে চুরি হবে এরকম কোনো কেউ চিন্তা করতো না। এরকম নাকি হতো যে মাছ রাখলেই বা চাষ করলে এরকম মাছ থাকতো না, এবং রেগুলার নাকি সমস্যা হতো। মানে যতটুকু পারা এরকম চাষ মোটামুটি করতো। তারপরেও নাকি অনেকদিন পুকুরটা এরকম পরিষ্কার করা হতো নির্দিষ্ট সময়, কিন্তু মাছের চাষটা একটা সময় বন্ধ হয়ে যায়। তো 2008 সালে তো আশা দাদা মারা যায়। তার মারা যাওয়ার কয়েকদিন পরে 10-11 সালের দিকের একটা ঘটনা আছে যে ওই পুকুরটা তো মোটামুটি বন্ধ। তো 10-11 সালের দিকে একটা ঘটনা ঘটে যে আশাদের বাড়ির পাশেই, যদিও এই ঘটনাটা এখন আমি যেটা বলবো সেটা যদি আমি আমার বিগত একটা এপিসোডে আমি অল্প হলেও শেয়ার করেছিলাম, যে আশাদের বাড়ির পাশেই একটা ফ্যামিলি আছে। ওই ফ্যামিলির একজন আত্মীয় বেড়াতে আসে এখানে। আত্মীয় দুইটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো সবাই মনে করে যে হয়তো ভাই পুকুরে আছে, পুকুরে মানে পুকুরে ডুব দিয়ে পড়লো নাকি বা কোনো একটা সমস্যা আছে, সব মানে ওদের ধারণা থাকে যে বাচ্চাদেরকে যদি পাওয়া যাচ্ছে না, হয়তো পুকুর পাশে হয়তো পড়ে গেছে বা হারা যাওয়ার কথা না। যে এরিয়া ওদের এখানে বাউন্ডারি দেওয়া ছিল, বাইরেতে যাওয়ার কথা না। তো বাচ্চার ফ্যামিলি নাকি অনেক কান্নাকাটি শুরু করে দেয় যে দুইটা বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। ঠিকই সেই বাচ্চা দুইটাকে পুকুরের মধ্যে পাওয়া যায়। এবং এটা আরো ভয়ানক একটা বিষয় যে বাচ্চাদেরকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন নাকি অনেকেই পুকুরটায় নামে, যেহেতু পুকুরে পানি কম, অনেকেই নামে, বাচ্চার কোনো হদিসই পাওয়া যাচ্ছিল না। কিন্তু ঠিক সে আধা ঘন্টা 1 ঘন্টা পর বাচ্চা দুইটার লাশ নাকি ভেসে উঠে পুকুর ঘাটের, এবং একজন আরেকজনকে জড়ায় ধরে রাখছিল, যেটা আমি আগেও কোনো এক এপিসোডে বলছিলাম এটা ঘটনাটা। তো আশা বলে যে সে নিজে নাকি বাচ্চা দুইটার পেটে চাপ দিচ্ছিল, তখন এই মুখ থেকে কাদা বের হচ্ছিল। তখন এই ঘটনাটাই আশার দাদি বর্ণনা মুরব্বী যারা ছিল যখন দেখে, তখন ওরা সেই ঘটনাটা যেটা যুদ্ধের পর যেটা ঘটছিল এই পুকুর নিয়ে, যে বাইরে নিচে থেকে টানতো, সেই ঘটনাটাই নাকি ওই আশা বা অন্যান্য যারা আছে স্থানীয় সবাইকে বলে যে পুকুরটা আসলে ভালো না, এটা তো অনেকদিন কেউ ব্যবহার করে না, জন্য সবাইকে বললেন নতুন যারা তোমরা প্রজন্ম আছে ওদেরকে বলে রাখলাম যে আমরা থাকি বা না থাকি কখনোই পুকুর আর ইউজ করবা না। এবং যে দুটা বাচ্চাকে পরে উঠানোর পর দুটা বাচ্চা তো মারাই যায়। তো সেই আশা দাদি বলে যে বাচ্চা দুটা ভাগ্য খারাপ দেখে হয়তো মারা গেছে, যদি হয়তো ওদেরকে মানে সঙ্গে সঙ্গে উদ্ধার করে যেত তখন হয়তো বা তাহলে বাঁচানো যেত। তো আশা আমাকে এটাই বলে যে হ্যাঁ পুকুরটা এখন আমাদের বাড়ির সামনে আছে, আমরা কি ওটা ব্যবহার করি না, এবং যদি কখনো দেখার সুযোগ হয় আপনারা অবশ্যই আসবেন, দেখে যাবেন। এবং এটা ওদের আশাটাও বললো যে এটা খুবই হন্টেড একটা এরিয়া। তো যাই হোক, এটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা, এটা আশাদের বাড়ি নিয়ে। আমি আশা করবো আশা উনি আমাদেরকে সামনের এপিসোডে আরো ভালো কিছু ঘটনা দিবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আব্দুল্লাহ মাহমুদ, লিখছি খুলনা থেকে। একজন নিয়মিত শ্রোতা, খুব পছন্দের একটা প্রোগ্রাম। আজ আপনাকে যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা আমাদের এলাকার এক বড় ভাইয়ের সাথে ঘটেছিল। ওনার নাম মামুন। ঘটনাটা সত্যিকার অর্থেই একদম ভিন্ন ধরনের একটা ঘটনা। আমরা বিভিন্ন জায়গায় কালো জাদুর বিভিন্ন কার্যকলাপ বা এর পরিফল সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু এই ঘটনা শোনার পর কালো জাদু সম্পর্কে আমার ধারণার অনেক পরিবর্তন হয়েছে। আমি মামুন ভাইয়ের ভাষাতেই ঘটনাটা লেখার চেষ্টা করছি, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি তখন খুলনার BL সরকারি ব্রজলাল কলেজে অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট, আর সাথে একটা শোরুমে সেলসম্যানে কাজ করতাম। একটা মেয়েকে ভালোবাসতাম, সেও আমাকে অনেক পছন্দ করত। আমাদের সম্পর্কের ব্যাপারে ওর পরিবার যখন জানতে পারে তখন সরাসরি রিজেক্ট করে দেয়। ওদের বাড়ি খালিশপুর নদীর ওপারে। ওদের পরিবারের গুরুজনেরা বেশ হুজুর টাইপের, পাশাপাশি ধন সম্পদেরও একটা প্রভাব রয়েছে। হঠাৎ একদিন খুব ভোরে ওর ফোন আসে। রিসিভ করতেই বলল ওকে নাকি আজকে দেখতে আসবে। আবার গতদিন নাকি ওর শরীর খুব খারাপ লাগছে, অনেক বেশি দুর্বল লাগছে। আমি ওকে কোনো রকম সান্ত্বনা দিলাম যে দেখতে এলেই তো বিয়ে হয়ে যায় না। ওকে বললাম চিন্তা না করতে। তারপর ফোন কেটে যায়। দুপুরের পর থেকে ওর ফোনে অনেকবার ট্রাই করলাম, কিন্তু ফোন সুইচ অফ বলছিল। আমি কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। বিকেলের দিকে বাইরে এসে শুয়ে পড়েছিলাম। কখন ঘুমিয়ে গেছি বলতে পারি না। ঘুম ভাঙতেই চোখ খুলে দেখি ঘর অন্ধকার।
উঠে লাইটের সুইচ অন করলাম, আর পেছনে ঘুরে তাকাতেই দেখলাম আমার গার্লফ্রেন্ড একটা খাটের কোনায় বসে আছে আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি যেন পুরো আকাশ থেকে পড়লাম। দরজার দিকে তাকিয়ে দেখি দরজা ভেতর থেকে লাগানো। আমি বললাম, তুমি এখানে এলে কিভাবে, আর কখন এলে? ও বলল, কিছুক্ষণ আগে এসেছি। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, ওর বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? ও বলল, ওর বাড়ি থেকে নাকি বিয়ের জন্য জোর করছিল, সেই জন্য ও একেবারে শূন্য হাতে ওর বাড়ি থেকে বেরিয়ে এখানে এসেছে। আমি বললাম, ঠিক আছে, আমি আম্মুকে ডাকছি, সব ম্যানেজ করে ফেলবো। ও তখন বলল যে ওনাকে খুব খারাপ লাগছে, এখন কাউকে যেন না ডাকি। আমি তখন বললাম যে তুমি তাহলে রেস্ট নাও, আমি একটু বাইরে থেকে আসি। ও তখন আমাকে অনেকবার অনুরোধ করলো ওর পাশে থাকার জন্য। আমি আর বাধা দিলাম না। ও তখন বিছানার এক পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল, আর আমি টেবিলে বসে কম্পিউটারে কাজ করতে থাকলাম। দেখতে দেখতে রাত 12টা বেজে যায়। আমি তখন ওকে ডাক দিই, কিন্তু ও কিছুতেই উঠতে চায় না, ঠিকমতো কোনো কথাও বলছিল না। আমি কি করব তখন বুঝতে পারছিলাম না। দরজা খুলে বাইরে বেরোতে যাব, তখনই ও ধর্মর করে বিছানা থেকে উঠে আমাকে জাপটে ধরে। আমি একটা শীতল অনুভূতি পাই গায়ের মধ্যে। আমি যেন বাইরে না যাই সেজন্য আমাকে রিকোয়েস্ট করতে থাকে। এভাবে ঘরবন্দি হয়ে সারা রাত কেটে যায়। ও সারা রাত ঘুমিয়েছিল গুটিসুটি মেরে বিছানার এক কোনায়। সকালবেলা আমার এক বন্ধুর ফোন আসে, কিন্তু ফোন ধরতে দেয় না, মোবাইল বন্ধ করে রেখে দেয়, অদ্ভুত সব আচরণ করতে থাকে। দুপুরবেলা অনেক দরজায় ধাক্কাধাক্কির শব্দ শুনে আমি দরজা খুলতেই দেখি আমার সেই বন্ধু দাঁড়িয়ে আছে। আমাকে বলল যে ফোন বন্ধ কেন? আমি বললাম, কি হয়েছে? ও বলল, তুই কি জানিস না কাল রাতে ওর বিয়ে হয়ে গেছে? আমি বললাম, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ও তো আমার ঘরে ঘুমাইতেছে। এই বলে ওকে ঘরের ভেতরটাতে দেখাতে গিয়ে আমি থ হয়ে গেলাম। আমার পুরো ঘর খালি, কেউ নেই। আমার বন্ধু বলল, কি হয়েছে দোস্তর, তুই শুনিসনি? ওকে যে দেখতে এসেছিল তার সাথেই নাকি রাতারাতি ওর বিয়ে হয়ে গেছে। বিয়ের সময় নাকি ওর খুব শরীর খারাপ করছিল, শুধু চোখ দুটো কোনো মতে খোলা রেখেছিল, পুরো শরীর একেবারে অবশ ছিল। বন্ধুর মুখে এসব শোনার পরে আমার মাথা ঘুরছিল। আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। যাকে ভালোবাসি তার বিয়ে হয়ে গেছে, অথচ তার সাথেই কাল সারা রাত আমি এই ঘরেই ছিলাম। কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। কাঁদতে কাঁদতে বন্ধুকে সবটা খুলে বললাম। সব শুনে ও বিশ্বাস করতে পারছিল না। ও ভাবলো হয়তো আমি শোকে পাগল হয়ে গেছি। ওই দিনে আমরা এক বড় হুজুরের সাথে দেখা করি। সবকিছু শোনার পরে হুজুর যে ব্যাখ্যাটা দিলেন তা এমন: ওই মেয়ের বাড়ির থেকে মেয়েকে এবং আমাকে কালো জাদু করা হয়েছিল। আমাকে কালো জাদু করা হয়েছিল যেন আমি ওই দিন ওর বিয়েতে কোনো রকম বাধা না দিতে পারি। এজন্য কোনো একটা কালো শক্তি ওর রূপ ধরে আমাকে পুরোটা সময় ঘরের মধ্যে আটকে রেখেছিল। আর ওর উপরে জাদুর জন্য ওর শরীর খারাপ হয়েছিল, যেন এই বিয়েতে ও অমত করতে না পারে। শাফিন ভাই, এটাই ছিল মামুন ভাইয়ের কাছ থেকে শোনা তার ঘটনা। ঘটনাটা কতটা ভয়ানক জানি না, তবে যথেষ্ট দুঃখজনক। এই ঘটনার পর থেকে মামুন ভাই অনেক ভেঙে পড়েছেন। ওনার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন আব্দুল্লাহ মাহমুদ, খুলনা থেকে। ভূত নাইট। আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ জানি আপনি সবসময় ভালো থাকেন। আসলে ভালো থাকার চেষ্টা করি এবং আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত আসলে ভালো আছি। আমি মোহাম্মদ সুমন, পুরন ঢাকার রায় সাহেব বাজার থেকে বলছি। আমি আপনার এবং ভূত নাইটের অনেক বড় একজন ফ্যান। প্রতি সপ্তাহে এই ভূত নাইটের জন্য অপেক্ষা করি। শুক্রবারে অপেক্ষার প্রহর শেষ হয়। শুধু আমি একা না, আমার সাথে শুনে আমার ওয়াইফ, 2 শালা ও তার স্ত্রী। আমরা প্রায় গ্রুপ বেঁধে ভূত নাইট শুনি। অনেক অনেক ভালোবাসা জানবেন।
ভূত নাইটের সব কয়টি এপিসোড আমাদের শোনা হয়ে গেছে। মাঝে মধ্যে অনেক খারাপ লাগে যখন শুনি ভূত নাইট আজকে হচ্ছে না, তাই পুরনো ঘটনাগুলোই আবার শুনি। আর কথা বাড়াবো না, আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা হচ্ছে আমরা যে বাসায় থাকি সেই বাসা নিয়ে। আমরা যখন বাসাটায় উঠি তখন পুরো বাসাটা প্রায় খালি ছিল। 2 তলায় বাড়িওয়ালা থাকতো, 3 তলা খালি, 4 তলায় আমরা, 5 তলাতে খালি, 6 তলা খালি। ঘটনাটা ঘটত 5 তলায় এবং 6 তলায়, অর্থাৎ পুরো বিল্ডিংটাই মোটামুটি খালি। শুধুমাত্র দ্বিতীয় তলা, সেখানে বাড়ির মালিক থাকতেন এবং তারা ভাড়াটিয়া হিসেবে থাকতেন 4র্থ তলায়। 3য় তলা এবং 5ম তলা, 6ষ্ঠ তলা সবগুলো ফ্লোর খালি ছিল। 6 তলার যা ঘটত তা আজও কোনো কারণ জানতে পারিনি। এখনও মাঝে মধ্যেই 6 তলার রুম থেকে পাটা পোতায় মশলা বাটার আওয়াজ শোনা যায়। যখনই ঘরের ভেতরে যাওয়া হয় কোনো কিছুই দেখা যায় না। দেখা যাবে বা কি করে, আজ পর্যন্ত সেই ঘর ভাড়াই দেয়া হয়নি। এবং 5 তলায় ঘর থেকে মারামারির করার শব্দ শোনা যেত। এমন মারামারি হতো মনে হতো যে ঘর বাড়ি একেবারে ভেঙে ফেলবে সবকিছু। সেই ঘরের ভেতরে কখনো লাইট লাগিয়ে রাখা যেত না, কে যেন লাইটগুলো ভেঙে ফেলত। কিন্তু ভাই, ঘরের মেইন গেট বাইরে থেকে তালা মারা থাকতো সব সময়। কে বা কারা কিভাবে এই কাজ করত এর কোনো রহস্য খুঁজে পাওয়া যেত না। একদিন সবাই মিলে সেই ঘরে গেলাম। দেখি ঘরের ভেতরে দেয়ালে উল্টো পায়ের ছাপ, যেটাতে কোনো মানুষের পক্ষে পসিবল না। দেখে মনে হচ্ছিল কেউ যেন উপর থেকে, দেয়ালের উপর থেকে লম্বালম্বি ভাবে, অর্থাৎ খাড়াভাবে বেয়ে নিচে নেমে গেছে। এটা কি করে সম্ভব? বিশ্বাস করেন শাফিন ভাই, এটা আমরা প্রত্যেকেই দেখেছি এবং কেউই এটা মেনে নিতে পারেনি। পরবর্তীতে হুজুর এনে সেই ঘরটা বন্ধ করানো হলো, কিন্তু কোনো লাভ হলো না। কিছুদিন পরেই আবার সেই শব্দ শুরু হলো। যদি কেউ 5 তলা থেকে 6 তলা বা ছাদে যাওয়ার উদ্দেশ্যে উপরে যেত, তাহলে তার হঠাৎ করেই মনে হতো তার পেছন থেকে কেউ একজন টানছে। গায়ের লোম দাঁড়িয়ে যেত। আমরা এই ঘটনার সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের কোনো ক্ষতি করতো না, শুধু একটা আতঙ্কের মধ্যে থাকতাম। হঠাৎ একদিন পাশের বাসার এক লোক বলল যে তোমাদের 5 তলায় কে থাকে? এটা শুনে আমি অবাক। আমি বললাম যে কে থাকবে, ওই ঘর তো সম্পূর্ণ ফাঁকা এবং ভাড়া হয়নি কখনো, এবং ঘরটা বাইরে থেকে তালা দেয়া। এরপরে সে হতবাক হয়ে তার দেখা ঘটনাটি আমাকে বলে। আমি তার মতো করেই বলছি। আমি হঠাৎ রাত 3টা থেকে 4টার দিকে 3:30টার মধ্যে জানালার সামনে এসে দাঁড়ালাম। ঠিক তখনই আমার চোখ পড়ল তোমাদের বাড়ির 5 তলায়। দেখলাম ঘরের থাই গ্লাস লাগানো। হঠাৎ কি যেন একটা কারণে বাতাসে থাই গ্লাসটা থরথর করে কাঁপতে লাগলো, আর হঠাৎ করেই গ্লাসটা খুলে গেল। এটা দেখে আমার মনে কৌতূহল হলো, খুব আগ্রহ নিয়ে দেখলাম আসলে কি হয়। সেটা আমি আজকে দেখব। আমি আগেই বলে রাখি ভাই, জানালা বরাবর আমাদের টয়লেট ছিল রুমের ভেতরে। পাশের বাসা 5 তলা থেকে আমাদের সব কিছু দেখা যেত, অর্থাৎ এই বাসার, আমাদের বাসার 5 তলায়ও একই বরাবর টয়লেটটা ছিল, সেটাও দেখা যেত। তারপরে উনি দেখলেন সেই ঘরের ভেতরে একটা ছায়া দেখা যাচ্ছে। সেই ছায়াটা ঘরের ভেতরে বরাবর টয়লেটে ঢুকে গেল। আর একটা কথা বলে রাখি, আমাদের বাসায় পানির ট্যাঙ্কি ছোট হওয়ার সেখানে কম পানি থাকতো না টাইমলি। পানি ছাড়া হতো, কিন্তু রাতে কখনোই পানি থাকতো না, কোনো তলাতেই থাকতো না। এরপরে তিনি দেখলেন সেই ছায়াটা বাথরুমে ঢোকার পরেই ঝর্ণা থেকে অটোমেটিক পানি পড়তে শুরু করলো। দেখে মনে হচ্ছে কেউ গোসল করছে। এরপরেই যখন সেই ছায়াটা বাথরুম থেকে বেরিয়ে আসলো, তিনি দেখল সেটার পরনে একটা শাড়ি। তিনি বুঝতে পারলেন এটা কোনো মেয়ে ছিল। এরপরে হঠাৎ করে সেই অশরীরীটা তার শাড়িটা ছুঁড়ে মারল এবং তার সেই ছায়ার চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, কিন্তু তার কাপড় বা শরীরে কোনো স্থানে কোনো আগুন লাগছিল না। তখন বোঝা গেল যে সে কাপড় শুকানোর জন্য এটা করছে। এরপর কাপড় শুকিয়ে সে পশ্চিম দিকে ফিরে নামাজের ভঙ্গিতে দাঁড়ালো এবং 2 রাকাত সালাত আদায় করল। তারপর জানালার দিকে দাঁড়ালো। পুনরায় সেই থাইটা খুলে গেল এবং আবারও
সেই থাইটা বাতাসে কাঁপতে শুরু করলো এবং হঠাৎ করেই সেই ছায়াটা সেখান থেকে ভ্যানিশ হয়ে গেল। এটা দেখে আমি আর জানলার পাশে দাঁড়িয়ে থাকতে পারলাম না, কারণ সেই ছায়াটা আমাদের বিল্ডিংয়ের পাশ দিয়ে চলে গিয়েছে। এটাই ছিল আমার ঘটনা। এই ঘটনার কোনো রহস্য আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন। লিখতে কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শোনাবেন। এটা 100% সত্য ঘটনা। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটি ঘটনা নিয়ে আমি হাজির হয়েছি। এই ঘটনাটি আমাকে শেয়ার করে কুমিল্লা থেকে জসিম ভাইয়া। তিনি তার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমার সাথে শেয়ার করে বেশ কয়েকদিন আগে। সো সেই ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি বেশ কয়েকদিন থেকে। সো ঘটনাটি আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই জসিম ভাইয়ের বাবা ছিলেন একজন ভ্যান চালক। তিনি প্রতিনিয়তই তাদের বাসায় লোক ছিল 5 জন, জসিম ভাই এবং তার 3 ভাই এবং 2 বোন। তারা 5 জন ভাই বোন এবং তার বাবা মা সহ 7 জন লোক। তো এই 7 জন লোককে খাবার জোগাড় করতে তাদের অনেকটা টাকার প্রয়োজন। তো তার বাবা প্রতিনিয়তই আর কি কাজ করতেন, এই ভ্যান চালাতেন। এবং জসিম ভাই ছিল বড়, তিনিও আর কি মাঝে সাঝে কাজ করতো অন্যের বাসায় এবং যেখানেই কাজ পেতো কাজ করতো। সো একদিন হঠাৎ করে মানে সেদিনের দিনটা অনেকটা ভালোই ছিল, বাট উনি প্রতিনিয়তই সন্ধ্যার আগে আগে বাসায় ফেরে। তো একদিন হঠাৎ করে তিনার ভাড়া আর কি দিনের বেলা কম হয়ে যায় এবং বাসায় অনেকগুলো কাজ পড়ে যায়, যে জিনিস খরচ নিয়ে যেতে হবে, এই বিষয়গুলো ওনার মনে পড়ে। সো উনি ভাবছিল যদি রাত্রিকালীন সময় একটা ভাড়া পাই তাহলে আর কি ভালো হয়। সো তিনি আবার হঠাৎ করে যে রাত্রিকালীন সময় সেই রাতেই হঠাৎ করে রাতটা একদম নিস্তব্ধ রাত সেদিনের। আশেপাশে কেউ নাই, বাজারে লোকজনও কম। হঠাৎ করে একটা লোক আসলো। আসার পর মানে জসিম ভাইয়ের বাবা বাসার দিকে যাবে, রওনা দিবে, সে সময় এই লোকটা আসে। আসার পর রাস্তায় আর কি ওনার দেখা পায়, বলে যে আপনি কি একটা ভাড়া আছে নিয়ে যেতে পারবেন? তো ওনাকে বলা হয়নি যে এটা লাশ বা কিছু, মানে যে কোনো বিষয় হোক, কোনো ভাড়ার কথা বলা হয়নি। তো উনি ভাবছে হয়তো কোনো জিনিসপাতি নিয়ে যাবে এই বিষয়ে। তো উনি বললো যে আচ্ছা যদি নিয়ে যান তাহলে আপনাকে আমরা 10,000 টাকা দেবো। তো উনি আবার টাকার কথা শুনে অবাক হয়ে গেলেন যে কি জিনিস 10,000 টাকা দেবে। তিনি আবার বললো যে কোনো খারাপ জিনিস না তো। তো লোকটি বললো না, এটা কোনো খারাপ জিনিস না, আপনি শুধু আমার সাথে চলেন, দেখলে আর কি টের পাবেন। তো ওনার সাথে গেল, যাওয়ার পর একটা অনেক দূরে গেছে, মোটামুটি 15-20 মিনিট যাওয়ার পর একটা ফাঁকা জায়গায় যায়। যাওয়ার পর একটা ঘর, এই ঘর থেকে একটা লাশ বের করলো। সেই লাশটা যে দেখে জসিম ভাইয়ের বাবা তো ভয় পেয়ে গেল যে হঠাৎ করে এত লাশ তো আমি উপায় না, আপনি আমাকে এত টাকা দিচ্ছেন এই বিধায়, সো আমি কোনো লাশ নিয়ে যেতে পারবো না। সো তিনি আবার বলল যে আমি আপনার সাথে যাব, কোনো সমস্যা নাই, লাশ আমারই, কোনো অবৈধ বা কোনো কিছুই সমস্যা নেই। তো ওইভাবে কথা বলে ওই যে লোক, তিনার কি বোন হয় এই লাশটি। সো জসিম ভাইয়ের বাবা প্রথমে না বলছিল যে নিয়ে যাবে না উনি। সো পরবর্তীতে তিনি রাজি হয় একটা কারণেই, যে তাদের বাসায় বেশ কয়েকদিন যাবৎ টাকা পয়সারও একটু টানাপড়ায় চলে গেছে। সো তিনি এই জন্য বললো যে আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ পরে তিনি ভাবার পর বললো যে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাব, কোনো সমস্যা নেই, কিন্তু টাকা আমাকে অগ্রিম দিতে হবে, আগে দিতে হবে। সো সাথে সাথে ওনাকে টাকা দিয়ে দেয়। দেওয়ার পর উনি আর কি লাশটাকে ভ্যানে তোলে, দুজনেই তোলার পর ওরা দুজনেই যাচ্ছে। সো এই লাশটাকে নিয়ে যাওয়ার সময় একটা শ্মশান পার হতে হবে। সো যেহেতু লাশটা একটা হিন্দু মেয়ে, এই শ্মশানটা পার হয়ে পরে গ্রামে আর কি তাদের বাসা। সো এই লাশটাকে নিয়ে যাচ্ছে, তো রহিম ভাইয়ের বাবা লাশটাকে যখন নিয়ে যাচ্ছে, আশেপাশে কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছেন না।
তো হঠাৎ করে উনি দেখতে মানে যে লোকটা ছিল তিনার সাথে এই লোকটাকে পেছন ফিরে ওই শ্মশানের পাশাপাশি যে ওনার আর কি একটু ভয় লাগে, তিনি আবার পেছন ফিরে তাকাইছে। তো যখনই পেছন ফিরে তাকাইছে তখনই উনি দেখতে পেল যে শ্মশানের কাছাকাছি ওই লোকটা তার পাশে নাই, বসে নাই। তো যখন দেখছে যে উনি পাশে নাই, ইনি তো একবার সাথে সাথে গাড়িটা থামাইছে। থামানোর পর আশেপাশে খুঁজতেছে, ওনাকে মানে ডাকতেছে, শুনতেছে না। তো উনি যেহেতু আবার গাড়িতে ওঠার আগে উনি আর কি ঠিকানাটা ভালোভাবে বলে দেয়, উনি লিখে দিছিল। তো জসিম ভাইয়ের বাবা তো জানতো না যে এরকম কিছু হবে। তো এই শ্মশানের পাশে যাওয়ার পর শ্মশান থেকে হঠাৎ এতটা পরিমাণে বাতাসে কিছু কালো ধোঁয়া বেরিয়ে আসতেছে। এটা দেখে জসিম ভাইয়ের বাবা তো প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে, যেখানে কি শুরু হয়ে গেল। তো উনি আবার কি করলো, সাথে সাথে ওই ভ্যানটাকে নিয়ে রওনা দিল ওই গ্রামের উদ্দেশ্যে। ওইখান থেকে তো কিছু দূর যাওয়ার পর উনি আবার ভাবলো যে লাশটাকে একটু দেখি যে আছে কিনা। তো পেছন ফিরে দেখে যে লোকটা ওনাকে গাড়িতে তুলে দিল লাশটাকে, তো ওই লাশ মানে তুলে দিছে যে লোকটা লাশটাকে, উনি বলছিল যে এটা একটা মেয়ে। তো পরবর্তীতে উনি লাশটা খোলা মানে পড়ে যাবার ধরে, তো বান দেওয়ার পর লাশ উনি ভাবে যে লাশটার মুখটা দেখব। তো ভয়ে আবার মুখটা না দেখার পর উনি গ্রামে চলে যায়। ওই গ্রামে যাওয়ার পর উনি ওখানকার লোকদেরকে বলার পর লোকরা দেখায় দেয় যে এই গ্রামে এই লোকের বাসা এটা। তো ওই বাসায় যাওয়ার পর ওই যখন লাশটাকে নামাই দেয় তাদের বাসায় লোকজন অনেক কান্নাকাটি শুরু হয়ে গেল। তো উনি আবার জসিম ভাইয়ের বাবা উনি এবার এই লাশটাকে নামাই দিয়ে ইনি দেখতে চাচ্ছিল যে লাশটা কে বা কীরকম। তো লাশটাকে ওইখানে একজন খোলে, মুখটা খোলার পর উনি যখনই ওই লাশটার মুখটা দেখার পর তিনার চোখ কপালে উঠে যায়। কারণ যে লোকটা সহ লাশটাকে উঠালেন, এই লোকটাকেই আবার উনি এই লাশের রূপে দেখতেছেন। এটা দেখে তার গায়ের লোম দাঁড়িয়ে গেল একদম, এত গরম। মানে যখন এরকম একটা পরিস্থিতি দেখার পর তার ভয়ে অবস্থা খারাপ, যে আমি এতদিন কোনো খারাপ কিছু দেখলাম না, আর আজকে হঠাৎ করে আমাকে এ লোকটা একটু আগে লাশ আমাকে তুলে দিল, আর এ লোকটায় আবার এখানে লাশ। আর আমাকে উনি আবার বললো যে আমাকে তো বলা হয়েছিল এখানে একটা মেয়ে থাকার কথা। তো ওনাদের সাথে কথা বলতেছে, ওনাদের ওইখানকার কেউ আর কি এই জসিম ভাইয়ের বাবার সাথে কেউ কথা বলতে চাচ্ছে না। তো যখন এরকম পরিস্থিতি জসিম ভাইয়ের বাবা এটা দেখে তার তো ভয়ে অবস্থা খারাপ, যে আমি একটা লাশের সাথে একটা লাশকে উঠাইলাম কিভাবে সম্ভব, এটা ভাবতেছে উনি। তো ভাবতে উনি আবার বাসার দিকে ফেরে ভ্যান গাড়িটি নিয়ে। তো যে শ্মশানের দিকে ওই লোকটা উধাও হয়ে গেছিল, ওই শ্মশানের পাশে আসার পর হঠাৎ করে ভ্যানটা আটকে যায়, পেছনের চাকাটা একটা জাম লেগে যায় একদম। তিনি তো প্রচণ্ড পরিমাণের ভয় পাচ্ছে যে এ জায়গায় একটু আগে আমার সাথে যে ঘটনাটা ঘটলো, লোকটা এখান থেকে হাওয়া হয়ে গেল, আবার এখানে আমার সাথে এখানে আবার মানে গাড়িটা নষ্ট হওয়া লাগে, এই কথাটা ভাবতেছে। আবার পরে তিনি আশেপাশে কিছু খুঁজতেছে যে লাঠি বা এরকম কিছু দিয়ে চাকাটা ভারী মারবে। তো উনি আবার খুঁজতে শ্মশানের ভেতর গেছে, না বুঝে শ্মশানের ভেতর যে দেখা যায় একটা পুরা বাঁশ, অর্ধেকটা পুড়ছে অর্ধেকটা বাঁশ। এই বাঁশটা হাতে নিছে, হাতে নেওয়ার সাথে সাথে উনি একটা এতটা পরিমাণে প্রচণ্ড পরিমাণে বাতাস শুরু হয়ে গেল। এই বাতাসটা মানে প্রচুর পরিমাণের বাতাস শুরু হয়ে গেল। উনি এবার এই বাতাসটাকে দেখে প্রচুর মানে তাড়াতাড়ি আর কি ভ্যানের কাছাকাছি আসতেছে। তো ভ্যানের পাশে এসে দেখে যে একটা লোক দাঁড়িয়ে আছে। সো ওই লোকটাকে এত পরিমাণে ডাকতেছে, সে শুনতেছে না। যখন ওই লোকটার ঘাড়ে হাত দিয়ে দেখে যে লোকটার লাশটা নামাই দিয়ে আসলো, ওই লোকটাই আবার ওইখানে। সো যখন এটাকে দেখে তিনি কথা বলা তো দূরে থাক, তিনি সাথে সাথে ভ্যানটাকে টান দেয়, ভ্যানটা চলে আসে। ভ্যানটাকে নিয়ে এতটা পরিমাণে জোরে সেই বাসায় যায় সেদিন,
বাসায় যাওয়ার পর সাথে সাথে তিনি মানে ওইখানে যে হার্ট স্ট্রোকটা করে নাই এই জসিম ভাইয়ের বাবা, সেটা ভাগ্য। মানে তার হায়াত ছিল বিধায় সে বেঁচে ফিরছে কোনোভাবে। তো যখন ওইখান থেকে ফেরার পর তিনি বাসায় এসে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গেলেন। তার বুক ব্যথা এতটা পরিমাণে বাড়তেছে যা বলার বাইরে। সেই জসিম ভাই আবার কী করলো, সেদিনের সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়ার পর ওনার ডাক্তাররা বলল যে এনাকে খুবই একটা খারাপ পরিস্থিতি। কিছু টেস্ট দিল, টেস্টগুলো করার পরও কোনো রোগ ধরা পড়লো না, যেহেতু মানে একটু ওষুধ খেয়ে একটু থামার পরে তাকে বাসায় আনা হয়। আনার পর কোনোভাবে আর থামতেছে না তখন কবিরাজি চিকিৎসার জন্য কেউ পরামর্শ দিল। তারপরে তার বাবাকে বলা হয় যে কি সমস্যা কী হয়েছিল। তো যখন এরকম করে বলার পর তারা বুঝতে পারে যে হয়তো কিছু খারাপ কিছু ঘটছে, এই বিধায় এরকম। তো কবিরাজের কাছে যায়, কবিরাজ বলে যে আপনার বাবা এই লাশটাকে তুলছে, এই লাশটা একটা এতটা পরিমাণে খারাপ লাশ যা বলার বাইরে। এই লোকটা এতটা পরিমাণে খারাপ কাজ করছে যে বেঁচে থাকা অবস্থায় মানে পিশাচ একে খারাপ কাজ করার জন্য বাধ্য করছিল, এবং যে এর সাথে কয়েকটা পিশাচ শয়তান ছিল, এই শয়তান কয়েকটাই আপনাকে এই লাশটাকে নিয়ে যাওয়ার সময় আটকাচ্ছিল এবং লাশটাকে প্রচণ্ড পরিমাণের খারাপ ভয়ে এবং রাখছিল। সো এই লাশটা যে নিয়ে গেছে এটা আপনাকে একজন লোকেই তুলে দিয়েছে, বাট সে তো আপনার সাথে যায়নি। সো যখন এই লাশটাকে নিয়ে যাওয়া হয়, মানে উনি যে নিয়ে গেছিল ওই পিশাচ সাথে আর কি, কয়েকটা পিশাচ তিনার সাথে লেগে গেছিল। এই পিশাচটাকে মানে এই পিশাচ তিনটাই তাকে আক্রমণ করে। তো পরবর্তীতে এই জসিম ভাইয়ের বাবা এই কবিরাজের কথা শোনার পর কবিরাজ কিছু তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পরে এই তাবিজগুলো গলায় পড়ার পর কয়েকদিন পর তিনি সুস্থ হয়ে যায়। পরবর্তীতে ওই রোড দিয়ে উনি রাত্রিকালীন সময়ে তো দূরে থাক, দিনের বেলায় কম যাতায়াত করতো এবং আর জীবনে লাশ তোলে নাই। কয়েক বছর ভ্যান চালার কাজ করার পর তিনি ভ্যান চালা কাজ অফ করে দেয় এবং জসিম ভাই চাকরি হয়। পরবর্তীতে তাদের ভাই এবং তারা সবাই একটু পড়াশোনা ভালোভাবে চলতে ফিরতে পারে। সো এটাই ছিল জসিম ভাইয়ের বাবার ঘটনা। জসিম ভাইয়ের বাবা এখন সুস্থ, বাট তাদের বাসায় যে 3 ভাই ছিল তারা একটু কর্মিষ্ঠ হচ্ছে, এখন পড়াশোনা বাদ দিছে। বাট এখন তাদের 2 ভাই বিয়ে করছে এবং 1 ভাই এখনও ছোট। সো এই জসিমের বাবা এখন পর্যন্ত সুস্থ, কোনো আর ঘটনা ঘটে নাই। সো এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই লিসেনাররা কমেন্টে জানাতে ভুলবেন না। সো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা। আসসালামু আলাইকুম। আমি দুর্গাপুর থেকে তোমার একজন নিয়মিত দর্শক। অনেকদিন ধরে তোমার ভিডিও দেখি, ভাবলাম আমার মাত্র 18 বছরের জীবনে মাদ্রাসায় ঘটে যাওয়া সেই সত্য ঘটনাটি তোমার চ্যানেলে শেয়ার করি। পরিচয় গোপন রাখতে চাই, তাই ছদ্মনাম রূপা ব্যবহার করছি। জায়গার নাম, মানুষের নাম, মাদ্রাসার নাম কিছুই বললাম না। আমার বয়স তখন 15। ক্লাস 9-এ সবে উঠেছি, গ্রামের স্কুলে পড়ি। আমরা 3 বোন। একদিন আব্বু বলল, তোকে নিয়ে আমার একটা মানত আছে রে। বড় মেয়েকে মাদ্রাসায় পড়াবো বলে মানত করেছিলাম। ছোটবেলায় একবার ভর্তি করাতে চেয়েছিল, তখন কান্নাকাটি করে ফিরে এসেছিলাম মা আব্বুকে ছেড়ে থাকতে পারবো না বলে। কিন্তু এখন আব্বু বলল, তুই বাড়ির বড় মেয়ে, তুই তো এখন বড় হয়ে গেছিস, মানতটা তো রাখতেই হবে। সব শুনে সায় দিলাম, ঠিক আছে ভর্তি হব। আব্বু খোঁজ খবর নিতে লাগলো, আশেপাশে মেয়েদের ভালো মাদ্রাসা কোথায় আছে। তখন গ্রামের এক চাচা এসে বলল, তার শ্বশুর বাড়ির গ্রামে একটা ভালো মাদ্রাসা আছে, আগামী বুধবার গিয়ে কথা বলে আসা যেতে পারে। আব্বু রাজি হলো। বুধবার দুজনে গিয়ে সব ঠিক করে এলো। হাতে সময় বেশি ছিল না, 2 দিন পরই জানুয়ারির 8 তারিখে যেতে হবে। সেই দিনই বাজারে গিয়ে থাকার যাবতীয় জিনিসপত্র কিনে জোগাড় করলাম। 8 তারিখ সকালবেলা রওনা হলাম। মা, আব্বু আর 2 বোন সবাই আমাকে ছাড়তে এলো। মাদ্রাসাটা বীরভূম জেলায়, দুর্গাপুর থেকে ওই 3-4 ঘন্টার মতো রাস্তা। সময় মতো পৌঁছে গেলাম। সবাই একটু কথাবার্তা বলে আমাকে গেটের ভিতর মাদ্রাসায় ঢুকিয়ে বাড়ি ফিরে গেল। ভিতরে ঢুকতেই সবাই নতুন ছাত্রী দেখে আমাকে সালাম জানালো। আমাকে ঘিরে ধরে ভিতরে নিয়ে গিয়ে থাকার জায়গা দেখিয়ে দিল।
জিনিসপত্র রাখলাম, রেখে বাইরেটা বেরোলাম। সবার সঙ্গে আলাপ করব, পুরো মাদ্রাসাটা একটু ঘুরে দেখব। এবার মাদ্রাসাটার একটু বর্ণনা দিই। মাদ্রাসাটা দোতলা, পূর্ব দিকের পুরোটা জুড়ে পড়াশোনার থাকার জায়গা, আর সেই দেয়ালটা লাগিয়ে দক্ষিণ দিকে প্রথমে অজুর ঘর, তারপর লম্বা করে বাথরুম। উত্তর দিকটা ফাঁকা, শুধু পেয়ারা, আম, জাম, বেদানার বড় বড় গাছ। সামনে পশ্চিমের বিশাল উঠোন, তারপর পাঁচিল, আর শেষ প্রান্তে রান্নাঘর আর কলপার। দুপুরে খেয়ে নামাজ পড়ে পড়াশোনা শুরু করলাম। 3টে দিন খুব ভালোভাবেই কেটে গেল। কালো অধ্যায় শুরু হলো 4র্থ দিন থেকে। সেদিন মাদ্রাসায় হাফ ডে, দুপুরে নামাজের পর কোনো কাজ নেই। এই 3 দিনে মাদ্রাসার প্রায় সবার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তাদের মধ্যে আমার সব থেকে যে কাছের বান্ধবী হয়েছিল, তাকে বললাম যে আমি তো এরকম বন্ধ জায়গায় কখনো থাকিনি, আমার খুব একঘেয়ে লাগছে। গেট দিয়ে তো হুজুর আর আপুরা বাইরে যেতে দেবে না, আর অত উঁচু পাঁচিল, তারপর আবার কাঁচ পেরেক গাঁথা, টপকানোও যাবে না। কি করা যায়? তো মন খারাপ করে উঠোনে রোদ পোহাচ্ছি। কিছুক্ষণ পর সে এলো এবং আমাকে বলল যে আচ্ছা, তোমাকে তো আমি বাইরে নিয়ে যেতে পারবো না, কিন্তু বাইরের দৃশ্য দেখাতে পারবো, চলো। তো ও আমাকে আম পেয়ারার ওই যে বড় গাছটা ছিল, সেই বড় গাছের তলায় নিয়ে গেল এবং বলল যে ওই বাঁ দিকের ডালটায় উঠে বসো, দেখবে সব দেখতে পাবে। উঠে বসলাম। চারিদিকে শুধু ফাঁকা মাঠ। সামনের মেন রাস্তায় কয়েকটা গাড়ি চলছে, 2-4টে দোকান, আর গ্রামের ছেলেদের আড্ডা দেওয়ার একটা ছোট্ট ঠেক। দৃশ্যটা উপভোগ করছি। এমন সময় মনে হলো যেন পিছন থেকে কেউ আমাকে পিঠে একটা ধাক্কা দিল, আর আমি হঠাৎ করে সোজা নিচে গিয়ে পড়লাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত উঁচু থেকে পড়ার পরেও আমার তো চোট লাগার কথা, কিন্তু আমার কোনো চোট লাগলো না, আমার ব্যথাও হলো না। বান্ধবী ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলো যে কি করে পড়লে, লাগেনি তো? আমাকে ধরে নিয়ে গিয়ে বিছানায় রেস্ট নিতে বলে নিচে বেরিয়ে গেল। আমার ব্যাপারটা বড় অদ্ভুত লাগলো, কিন্তু বেশি ভাবলাম না। ভাবলাম এটাই যে চোট লাগেনি, এটাই তো বড় ব্যাপার, এত উঁচু থেকে নিচে পড়েছি। বেশি ভাবলাম না, ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সরাসরি এশার নামাজের সময়। সবাই ততক্ষণে নামাজে দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করে উঠে অজু করতে যাচ্ছিলাম। নতুন জুতো ছিল বলে সবার থেকে আলাদা করে সিঁড়ির তলায় রেখেছিলাম। জুতোটা আনতে গিয়ে হঠাৎ করে মনে হলো সিঁড়ির তলায় অন্ধকারে কোণার মধ্যে কেউ একজন বসে আছে। দেখে মনে হচ্ছে মানুষ, কিন্তু শরীরটা ধূসর আর কালো রঙের ধোঁয়ার মতো। ধোঁয়াগুলো শরীর থেকে বেরিয়ে যেন বাতাসে মিশে যেতে চাইছে। চোখ দুটো গোল গোল, হলুদ সবুজ, রাতে কুকুর বিড়ালের চোখ যেমন জ্বলে ঠিক তেমন। আমি এই দৃশ্য দেখে একটু থমকে গেলাম। ভালো করে দেখার চেষ্টা করলাম যে আমি কি ঠিক দেখছি নাকি মনের ভুল হচ্ছে, জিনিসটা আসলে কি। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলাম। সে নড়ল না, শুধু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে সিঁড়ির তলা থেকে বেরিয়ে এলাম। সত্যি কি কিছু দেখলাম নাকি নতুন জায়গা বলে মনের ভুল হচ্ছে, বুঝতে পারছি না। সেদিন আর নামাজ আদায় করলাম না। সবার নামাজ আর দোয়া শেষ হলে রাতের খাবার খেয়ে চুপ করে শুয়ে পড়লাম। কথাটা মন থেকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছি না। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমার চোখে ঘুম নেই। শীতকালে এমনিতেই ঘন ঘন টয়লেট পায়, তার উপর দুপুর থেকে একবারও বাথরুম যায়নি। বাথরুমে যেতে হলে জুতো পরে যেতে হবে, তাই ঘুমোতে যাওয়ার আগে যাইনি। তখন রাত প্রায় 11টা। আমার প্রচন্ড চাপ পেল। আমি আমার পাশের সব বান্ধবীকে ডাকতে লাগলাম যে এই আমি একটু ওঠ না, আমার খুব চাপ পেয়েছে, আমার সাথে বাথরুমে চল। সামিয়া ঘুম জড়ানো গলায় বলল, আজকে তো মাদ্রাসায় আমার কাজের পালা ছিল, সারাদিন ঝাঁট দিয়ে বাসন মেজে আমি খুব ক্লান্ত, আমি উঠতে পারবো না, তুমি একা যাও। বিরক্ত না করে গেটের সামনে অন্য কারো একটা জুতো পরে বাথরুমের দিকে এগোলাম। পুরো মাদ্রাসা, উঠোন, এমনকি বাথরুম, কোথাও একটা লাইট জ্বলছে না। কনকনে শীতের রাত, পুরো মাদ্রাসা জুড়ে যেন অন্ধকার নেমে এসেছে। চাঁদের আলোয় যতটুকু দেখা যাচ্ছে। মাদ্রাসা থেকে বেরিয়ে উঠোনের মাঝামাঝি কয়েক পা এগোতেই হঠাৎ করে চোখটা থমকে গেল। উঠোনের শেষে রান্নাঘরের সামনে জ্বালানি কাঠের গাদার উপর
সিঁড়ির তলায় যাকে দেখেছিলাম সেই আকৃতিটা বসে আছে। সেই বিড়ালের মতো জল জলে সবুজ চোখ, কোনো নড়াচড়া নেই, শুধু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। থমকে গেলাম। ওটা কি মানুষ, নাকি অন্য কোনো প্রাণী, নাকি চোখের ভুল? সোজা বাথরুমের দিকে চলে গেলাম। বাথরুমের গেটে ঢুকতেই একটু লম্বা গলির মতো জায়গা, ডান দিকে ঘুরলে বাথরুম। স্কুলের বাথরুমের মতো এক লাইনে 5-6টা আলাদা দরজা। সামনের বাথরুমটায় তাড়াতাড়ি ঢুকে দরজা লাগিয়ে দিলাম। ভেতরে বসেই শুনতে পেলাম বাথরুমের ঠিক পাশের দেয়ালে, যেখানে হাত পা ধোয়ার কল, সেখান থেকে আস্তে আস্তে জল পড়ার শব্দ আসছে। একটু সাহস ফিরে পেলাম, জোরে জোরে বললাম, কে কে আছো ওখানে? আমার জন্য একটু দাঁড়াও, একসাথে যাব। কথাটা বলতেই জল পড়ার শব্দ থেমে গেল। কোনো উত্তর এলো না। ভাবতে লাগলাম, কে এসেছিল যে এত তাড়াতাড়ি চলে গেল? আমার জন্য দাঁড়ালো না, আমার ডাক শুনতে পেল না। কিন্তু এতটাই নিস্তব্ধ চারপাশ যে মেঝেতে একটা সূঁচ পড়লেও শোনা যাবে। আমার এত জোরে জোরে ডাক শুনতে পেল না, এমনটা হয় কি করে? দরজা খুলে পিছন ঘুরে কলটার দিকে যাব, ঠিক সেই সময় দেখি বাথরুমের ভিতরের ছাদ থেকে সেই ধোঁয়ার মতো অবয়বটা এক লাফে আমার দরজার উপর টিকটিকির মতো চেপে বসেছে। মুখটা সোজা আমার সামনে, প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা। বিশ্বাস করতে পারছি না, চোখের সামনে এটা কি? মুখ থেকে গাঢ় লালা ঝরছে, দাঁতের মাড়ি পচা, বহুদিন ধরে পান খেলে যেমন হয়। ভারী নিঃশ্বাসের সাথে একটা গোঙানির শব্দ আসছে। জানুয়ারির কনকনে শীতে আমার কপালে ঘাম। আয়াতুল কুরসি পড়তে পড়তে এক দৌড়ে পিছনে না তাকিয়ে বাথরুম থেকে বেরিয়ে উঠোনে এলাম। চাঁদের আলো একটু সাহস ফিরল, কিন্তু মাদ্রাসার ভিতরে ঢুকতে হলে সেই অন্ধকার সিঁড়ির তলা পার হতে হবে। যত সুরা জানি সব পড়তে পড়তে চোখ বন্ধ করে এক দৌড়ে মাদ্রাসার ভিতর ঢুকে সোজা বিছানায় শুয়ে পড়লাম। সবার শেষে ভর্তি হয়েছে বলে আমার জায়গা ছিল মাদ্রাসার একদম শেষ প্রান্তে, পিলারটার সামনে। ঘামে ভেজা শরীর নিয়ে মাথা ঢেকে শুয়ে আছি। 2 মিনিট পেরোতেই সেই নিস্তব্ধতা ভেদ করে মনে হলো যেন আমার কানের কাছে কেউ একটা হালকা গোঙাচ্ছে। আমি মুখের উপর থেকে চাদরটা সরাতেই দেখি সেই অবয়বটা আমার মুখের উপর ঝুঁকে আছে। এক চিৎকার করে জ্ঞান হারালাম। চোখ খুললাম যখন, দেখি সকাল হয়ে গেছে। 3-4 জন আমাকে ঘিরে বসে। জ্ঞান ফিরতেই একজন দৌড়ে গিয়ে মাদ্রাসার আপুকে ডেকে আনলো। আপু জিজ্ঞাসা করলো যে কি হয়েছিল আমার। কাউকে কিচ্ছু বললাম না। বললাম, একটু বাজে স্বপ্ন দেখেছিলাম। মুখ হাত ধুয়ে জল খাবার খেয়ে নিতে বলল। কাল রাতের ঘটনার পর দিনের আলোতেও বাথরুমে যেতে বেশ ভয় লাগছিল। জল খাবার খেয়ে উঠোনে বসলাম। রোদ পোহাতে মাথা ব্যথা করছিল। সেদিন একটাও ক্লাস করিনি। সন্ধ্যাবেলা দেখি 2-4 জন দোতলায় দৌড়ে দৌড়ে উঠছে। আমিও পিছন পিছন গেলাম। উপরে গিয়ে দেখি একটি মেয়ে মৃগী রোগের অ্যাটাক ঘটেছে। নিচে তখন ক্লাস হচ্ছে, প্রায় সবাই নিচে। উপরে শুধু আমি, আমার বান্ধবী আর আরো 3 জন মেয়ে। 4 জন মিলে ওর হাতে পায়ে তেল গরম করে দিতে লাগলাম। একজন ওর মুখে চামচ ভরে দাঁত ছাড়াতে চেষ্টা করছে। অনেকক্ষণ পর সে নিজে উঠে বসলো, বলল বাথরুমে যাবে। সবাই মিলে ধরে ধরে উপরের বাথরুমে নিয়ে গেলাম। 2 জন ওর সাথে ভিতরে ঢুকলো। পাশেরটায় আমি ঢুকলাম, বাকি 2 জন বাইরে দাঁড়িয়ে। আর ঠিক তখনই দুম করে কারেন্ট চলে গেল। সেই সময় আমি বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসলাম এবং হঠাৎ করে দেখলাম আমাদের সবার মাঝখান থেকে একটা মানুষের আকৃতির মতো কালো ছায়া প্রচন্ড স্পিডে ছোঁ মেরে দৌড়ে গেল। সাথে সাথে বেরিয়ে এলাম। রুমে গিয়ে সবাইকে বললাম। ওরাও বলল যে ওরাও দেখেছে মানুষের আকৃতির মতন কিছু একটা প্রচন্ড স্পিডে ছায়ার মতো চলে গেল। সবাই ভয় কাঁপছি, অন্ধকারে একসাথে গুটিসুটি হয়ে বসে আছি। কিছুক্ষণ পর সেই মেয়েটির অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। পুরো শরীর কাঁপছে, মুখ থেকে গ্যাঁজা বেরোচ্ছে। বুঝতে পারছি না কি করব। ঠিক তখনই রুমের কোণে রাখা বাসনপত্রগুলো ঝনঝন শব্দ করে নিচে পড়ে গেল। ওপরে সিলিং ফ্যানটা জোরে জোরে দুলতে লাগলো। আরো বেশি ভয় পেলাম। মেয়েটার অবস্থা আরো খারাপ হচ্ছে। ঠিক করলাম 2 জন নিচে গিয়ে আপুকে বলবো ডাক্তার ডাকতে।
দুজন নিচে গেলাম, আবুকে বললাম যে ডাক্তার ডাকো। আবু বলল যে একে তো কারেন্ট নেই, বাইরে এত ঠান্ডা, এই রাতের বেলা ডাক্তারবাবু কোথায় এখানে? যাও হাতে পায়ে তেল মাখাও, জল দাও, দেখো সব ঠিক হয়ে যাবে, ডাক্তার সকালে আসবে। উপরে গিয়ে তেল জল দিতে লাগলাম, কিন্তু অবস্থা আরো খারাপ হচ্ছে। কোনো উপায় না দেখতে পেয়ে জানলার কাছে গিয়ে কান্না করে দোয়া করতে লাগলাম। ঠিক তখনই দেখি সেই ঠেকে গ্রামের কিছু ছেলে বসে সিগারেট জ্বালিয়ে ফোন দেখছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জোরে জোরে ডাকতে লাগলাম, দাদা, ও দাদা। তারা ডাক শুনে মাদ্রাসার নিচে এলো। জানলা থেকে জোরে জোরে ডাকলাম যে দাদা, এখানে একজনের খুব শরীর খারাপ, আমরা সামলাতে পারছি না, দয়া করে হেল্প করো। ভেবেছিলাম মেয়েটার বাড়িতে ফোন করব, ওর বাড়ির লোকেশন নিয়ে যাবে, কিন্তু তার এতটাই অবস্থা খারাপ যে বাড়ির নম্বরটা পর্যন্ত বলার ক্ষমতা নেই। চাপে পড়ে আমি আমার আব্বুর নম্বর জোরে জোরে বললাম আব্বুকে সব বলবে, এখনই এখানে আসতে বলবে, খুব এমার্জেন্সি। আর মাদ্রাসার আপুর কাছে কিন্তু ফোন করবে না, তাহলে আমাদেরকে বকবে, কাউকে আসতেও দেবে না। দাদা সেই মতোই করলো। কাউকে কিছু না জানিয়ে আব্বু এবং আরো 2-3 জন মিলে মাদ্রাসায় চলে এলো। আব্বুদের ভিতরে ঢুকতে দিচ্ছিল না, এক প্রকার জোর করেই আব্বুরা ভিতরে এলো। আব্বুকে দেখে কাঁদতে লাগলাম, সব কথা খুলে বললাম। সাথে সাথে সবাই জোর করে মেয়ের বাড়ির নম্বর নিয়ে ফোন করলো। মেয়েটি পাশের গ্রামেরই ছিল। 10-15 মিনিটের মধ্যে বাড়ির লোক চলে এলো। মাদ্রাসায় ঝামেলা করে তাকে নিয়ে চলে গেল। এসব দেখে আব্বু আর আমাকে সেখানে রাখতে চাইলো না। তখনই ব্যাগপত্র গুছিয়ে নাম কাটিয়ে বাড়ি নিয়ে গেল। বাড়িতে গিয়েও কাউকে কিছু বললাম না, চিন্তা করবে বলে। কিন্তু সেই দিন বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন থেকে নিজের মধ্যে একটা পরিবর্তন যেন লক্ষ্য করতে শুরু করলাম। একা থাকলে ভয় লাগে, বারবার মনে হয় কেউ যেন আমার নাম ধরে ডাকে। কানের কাছে, ঘাড়ের কাছে কারণ গরম নিঃশ্বাস টের পাই। তারপর আমার সাথে ঘটা আর কিছুই আমার মনে নেই, সব মায়ের মুখে শোনা। মাদ্রাসা থেকে ফেরার দিন থেকে সন্ধ্যেবেলা মাগরিবের আজান দেওয়া শুরু হলে আমি নাকি সহ্য করতে পারতাম না, পাগলের মতো আচরণ করতাম। আজান শুরু হতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করতাম। এরকম 3-4 দিন চলল। বাড়ির সবাই খুব চিন্তিত। ঠিক হলো কালকে দুপুরে আমাকে বাঁকুড়ার এক বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হবে। আমাকে একা থাকতে দিত না কেউ, সবসময় বোন মা সাথে করে যেত। সেদিন সকালে আমাকে বলল যে আজ দুপুরে হুজুরের কাছে নিয়ে যাব। কথাটা শুনে কান্না করতে লাগলাম। হুজুরের কাছে যেতে মানা করলাম, কিন্তু তারা কেউ রাজি হলো না। তাই আমি নাকি বাগানে গিয়ে গাছে দেওয়ার কীটনাশক খেয়ে ফেলেছিলাম। জোরে জোরে গোঙাতে লাগলাম, মুখ থেকে সাদা ফেনা বেরোচ্ছে, প্রচন্ড বমি হচ্ছে, পুরো শরীর জ্বলে যাচ্ছিল। মনে হচ্ছিল কান থেকে গলা পর্যন্ত কেউ গরম রড ভরে দিয়েছে। সাথে সাথে আমাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। নাকে পাইপ ভরে ওয়াশ করা হলো। 70টার বেশি ইঞ্জেকশন, স্যালাইন দেওয়া হলো। ডাক্তার বলল আর 20 মিনিট লেট হলেই নাকি আমাকে বাঁচানো যেত না। কিন্তু শরীর আরো অসুস্থ হতে শুরু করলো। ডাক্তার 24 ঘন্টা আমাকে খালি পেটে রাখতে বলল, জল খাবার কিছুই না। গলা এতটাই জ্বলছিল যে মায়ের সঙ্গেও কথা বলতে পারছিলাম না। খাবার তো দূরের কথা, শুধু বমি, কালো রক্ত বমি, পুরো শরীরে জ্বালা। মা পাশে বসে কাঁদছে। পরের দিন বিকেল 4টের দিকে শরীর কিছুটা সুস্থ হলো। প্রচন্ড ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি হাসপাতালের বেডের পাশে আমার সামনে 2 জন মহিলা দাঁড়িয়ে, হুবহু আমার মায়ের মতো দেখতে, দুজনেই। তারা বলল, তোর আসল মা চিনতে পারিস? বল তো কে? আমি বাঁ দিকের মহিলাটাকে দেখিয়ে বললাম, তুমি তুমি আমার আসল মা। সাথে সাথে যাকে দেখাইনি, যে দেখতে আমার মায়ের মতো, তার চোখ দুটো বড় বড় হয়ে গেল, রক্তবর্ণ ধারণ করলো। আমাকে বলতে লাগলো, এবার তুই মরবি, তোকে মেরে ফেলবো আমি। এই বলেই প্রচন্ড রেগে গিয়ে আমার পায়ে জোরে একটা আঁচড় কাটলো আর আমার গলা চেপে ধরলো, এত জোরে যে আমি চিৎকার করে উঠলাম। হাসপাতালের ওয়ার্ডে যারা ভর্তি ছিল সবাই আমার দিকে তাকিয়ে। আমি চমকে চিৎকার করে উঠেছি। উঠেই মাকে বললাম, মা তুমি আমার গলা কেন চেপে ধরেছিলে? আমাকে আঁচড় মারলে কেন? কেন মারতে চাইছিলে? জোরে জোরে আমি কাঁদতে শুরু করলাম। মা জড়িয়ে ধরে বলল, কাঁদিস না, তুই খারাপ স্বপ্ন দেখেছিস। কিন্তু পায়ে যেখানে আঁচড় লেগেছিল সেখানে প্রচন্ড ব্যথা। মার সামনে, ওয়ার্ডের সবার সামনে পায়জামাটা একটু তুললাম। সবাই অবাক। সেখানে 4টে নখের আঁচড়ের দাগ, লাল হয়ে গেছে, হালকা রক্ত বেরোচ্ছে, জায়গাটা ফুলে উঠেছে। 1 সপ্তাহ পর হাসপাতাল থেকে ছুটি হলো।
হাসপাতালের ভেতরে আজানের আওয়াজ আসতো না, তাই সুইসাইডের চেষ্টা করিনি। কিন্তু যেদিন বাড়ি গেলাম সেদিন মাগরিবের পরই আবার সবার সামনে গলায় দড়ি দিতে চাইলাম। প্রচণ্ড চিৎকার করতে লাগলাম। আব্বু সাথে সাথে মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনলো। তিনি কিছু তেল পড়া পানি পড়া দিলেন, শরীরে সুরা পরে ফু দিলেন। ইমাম সাহেব চলে যাওয়ার সাথে সাথে আমি সব ছুঁড়ে ফেলতে লাগলাম। মা বাবাকে প্রচণ্ড খারাপ ভাষায় গালাগাল দিতে লাগলাম, তুই তোকারি করতে শুরু করলাম। তারপর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। এরপর কিছু আমার মনে নেই। বাড়ির লোকের মুখ থেকে শোনা, অবস্থা খারাপ বুঝে তখনই বাড়িতে আসা কয়েকজন আত্মীয় আর মা বাবা মিলে বাঁকুড়ার হুজুরের কাছে নিয়ে গেল। হুজুরের বাড়ির সামনে দাঁড়িয়ে আমি নাকি কোনোভাবেই ভিতরে ঢুকতে চাইছিলাম না। সবাইকে আঁচড়াচ্ছিলাম, গালাগাল দিচ্ছিলাম, বলছিলাম আমাকে এখানে কেন আনলি, নিজেকে শেষ করে দেব, চল বাড়ি নিয়ে চল। সবাই জোর করে ধরাধরি করে ভিতরে নিয়ে গেল। হুজুরের সামনে গিয়ে আমি চিৎকার করে অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করলাম। জোরে জোরে হাসতে লাগলাম। মাকড়সা যেভাবে দেয়ালে ওঠে সেভাবে দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করছিলাম। হুজুর তখন লবণ দিয়ে একটা গোল বৃত্ত করলেন ঘরের মেঝেতে, আমাকে জোর করে সেখানে বসালেন। কোরআনের কিছু আয়াত পড়তে লাগলেন। জিজ্ঞাসা করলেন, তুই কে, কেন এই মেয়েটির পিছনে পড়ে আছিস, কেন ওর ক্ষতি চাইছিস? আমি চুপ করেছিলাম। হুজুর একটা লাঠি এনে আমাকে জোরে জোরে মারতে লাগলেন। শুকনো লঙ্কা পুড়িয়ে নাকের সামনে ধোঁয়া দিতে লাগলেন। ধোঁয়া পেয়ে আমি ছটফট করছিলাম, কিন্তু কিছু বলছিলাম না, শুধু চিৎকার করছিলাম। শেষে মাটিতে অনেকগুলো থুতু ফেলে আমাকে সেই থুতু জিভে দিয়ে চাটতে বললেন। জোরে জোরে আয়াত পড়তে লাগলেন। হঠাৎ করে আমার গলার স্বর নাকি ছেলেদের মতো হয়ে গেল। কর্কশ স্বরে আমি বললাম, আমি একে ভালোবাসি, আমার খুব পছন্দ হয়েছে, আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাব। দেখি তোরা কে কি করতে পারিস, কেউ আমাকে আটকাতে পারবি না। এই বলে আমি জোরে জোরে হাসতে লাগলাম ছেলেদের গলায়। তারপর হুজুর কিছু রিচুয়াল করে তাকে আমার শরীর থেকে ছেড়ে যেতে বাধ্য করলেন। আব্বুকে বললেন পাশের বাজারে গিয়ে 2 হাঁড়ি মিষ্টি, কিছু সুগন্ধি, কিছু ফুল আর ওর ব্যবহৃত একটা কাপড় এনে দাও। জিনিসগুলো এনে দেওয়ার পর হুজুর সেগুলো একটা গাছের নিচে রেখে এলেন। আমাকে তাবিজ দিলেন, শরীর বন্ধন করলেন, তেল পড়া পানি পড়া দিলেন। তারপর বাড়ির লোককে জানালেন যে আপনার মেয়ে মাদ্রাসার সব মেয়ের চেয়ে সুন্দর। তারপর ও আবার সুগন্ধির ব্যবহার করত, তাই জিন আকৃষ্ট হয়ে পড়েছিল। ও যখন মাদ্রাসায় ওই গাছে উঠেছিল তখন খারাপ জিনটা প্রথম ওকে আক্রমণ করে, ওকে সাথে নিয়ে যেতে চায়। সিঁড়ির তলায়, রান্নাঘরে, বাথরুমে যাকে দেখেছিল সেটা এই জিনই ছিল। বাথরুমের সামনে এসেছিল ক্ষতি করতে, কিন্তু ওর মনে সাহস ছিল, সুরা পড়ছিল, তাই ক্ষতি করতে পারেনি। কিন্তু মাদ্রাসা থেকে ফেরার সময় জিনটার সাথে এসেছিল। হাসপাতালেও স্বপ্নের মধ্যে এসে ভয় দেখিয়েছিল। কিছুদিন পর জানতে পারলাম প্রায় 40 বছর আগে সেই মাদ্রাসার জায়গাটা একটা কবরস্থান ছিল। কেউ সেই জমিটা দান করে দেয়, তার উপরই মাদ্রাসাটা তৈরি হয়। এই ছিল ঘটনা। প্রফেসর এবং তিনি তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তবে আমরা একটা ছদ্মনাম তাকে দিয়েই দেব, যেহেতু কাহিনীর জন্য প্রয়োজন হয় অনেক সময়। ধরে নিলাম তার নাম প্রফেসর সোহান। তিনি একজন অ্যাস্ট্রোলজারও বটে এবং তিনি বেশ নামকরা একজন অ্যাস্ট্রোলজার এবং প্রফেসর। নাম করা বলতে আসলে তার নাম করা বলতে আমি বলছি না যে সবাই তাকে চেনে, তবে তার কাজের স্বীকৃতি তিনি পেয়েছেন এবং তিনি সেই পর্যায়ের একজন মানুষ। তো তার বলা একটা কাহিনী আমি শেয়ার করছি। প্রফেসর সাহেব একটা সময় ছিলেন, তিনি এখনও তার মধ্যে যথেষ্ট আগ্রহ আছে, কিন্তু একটা সময় তার বয়স যখন 35-এর কোঠায়, তখন তিনি মিড 30 তার এইজ যখন, এরকম সময় তার আগ্রহটা খুব বেশি ছিল এই সব অধিবিদ্যার প্রতি। তিনি এমনিও অ্যাস্ট্রোলজি নিয়ে খুব খুব গবেষণা করতেন এবং যেটাকে বাংলায় বলবো আমরা যে জ্যোতিষশাস্ত্র নিয়ে তার যথেষ্ট গবেষণা ছিল এবং সেখান থেকে তার গবেষণাটা কিছুটা চলে যায়, কিছুটা না বেশ খানিকটাই চলে যায় অধিবিদ্যার প্রতি, এই ভৌতিক জগতের প্রতি।
আত্মা এবং এই ব্যাপারগুলোর প্রতি। তো তিনি খুব বেশি স্টাডি করতেন এবং এই কারণে তিনি তিনি ভারতেও যান এবং ভারতে গিয়ে তিনি কিছু সেই রকম মানে পণ্ডিত ব্যক্তি যারা এই জ্যোতিষশাস্ত্রে বেশ পারদর্শী এবং তারা খুব ভালো জানেন এই বিষয়ে, তাদের সাথে তিনি বসে তাদের অ্যাডভাইস গ্রহণ করেন এবং তাদের কাছে তাদের ছাত্রর মতো হয়ে যান এবং বেশ অনেক সময় তিনি সেখানে স্পেন্ড করেন এগুলো প্র্যাকটিস করা এবং শেখার প্রতি। এবং এর ফলে তিনি অনেক উদ্ভট বা যেই জিনিসগুলো এক্সপ্লেইন করা যায় না এরকম অনেক জিনিস তিনি দেখেছেন এবং তিনি বিভিন্ন সময় এমন জায়গায় গিয়েছেন, প্রাচীন পাহাড়ে গিয়ে গুহার মাঝে তিনি বসেছিলেন এবং সেই যিনি তার গুরু ছিলেন তার সাথে বসেছিলেন এবং তারা সেখানে বসে বিভিন্ন রকমের সাধনা করেছেন এবং তিনি তার মতে তিনি অনেক আত্মার মানে অ্যাকর্ডিং টু হিম যে তিনি অনেক আত্মার কথা শুনেছেন এবং অনেক এমন এমন আত্মা সেখানে এসছে এবং যাদের সাথে তিনি কমিউনিকেট করেছেন, যার আসলে তিনি মানে বর্ণনা দিলেও সেটার আসলে বিশেষ কিছু আলোচনা করেননি। তো যাই হোক, এরকম অনেক কিছুর মধ্যে দিয়ে তিনি গেছেন এবং তিনি বলেছেন যে সেগুলো ছিল মানে আউট অফ দিস ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স। কারণ যখন তিনি সেখানে যেতেন সেই পাহাড়গুলোতে মানে গবেষণা করতে, তারা সেখানে যেতেন বেশ আয়োজন করে অনেক কিছু নিয়ে যেতেন এবং সেসব পাহাড়ে চড়লে সেখানে সহজে নামা যেত না এবং দিন শেষে তাদের কিছু হিসেব থাকতো, তার গুরুর কিছু হিসেব থাকতো এবং সেই গুরুর হিসেব অনুযায়ী তারা চলে যেতেন সেই সব পাহাড়ে এবং সেখানে গিয়ে এবং সেখানকার কাছাকাছি কোনো মন্দির থাকতো এবং তাদের কিছু তার গুরুর কিছু হিসাব কিতাব থাকতো এবং সেখানে গিয়ে তারা সেই যে তাদের যে রিচুয়াল সেগুলো তারা পারফর্ম করতেন। এবং তিনি বলেছেন বিভিন্ন আত্মাকে তিনি দেখেছেন। তিনি সেখানে ভালো আত্মার কথা উল্লেখ করেছেন, কিছু দুষ্ট আত্মার কথা উল্লেখ করেছেন এবং তার বর্ণনা মতে এটা কিন্তু আমার বিলিভ না, তার বর্ণনা মতে আমি সেটাকে উনি যেটা বর্ণনা করেছেন বা তার বিলিভ যেটা সেটা আপনাদেরকে বলছি। তার বিশ্বাস মতে যে দুষ্টু আত্মা যেগুলো ছিল সেগুলোই নাকি শেপ নিতে পারতো এবং তারা নাকি রূপ ধারণ করে আসতে পারতো সামনে এবং তিনি এরকম রূপধারী দুষ্টু আত্মা দেখেছেন এবং বেশ ভয়ঙ্কর। এবং তার কিছু বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন যে তিনি দেখেছেন যে তাদের যেই পাহাড়ের যেই গুহায় তারা বসে রিচুয়াল করছিলেন একদিন এবং সেখানে তাদের যেই পরিবেশটা ছিল বেশ ভয়ের। প্রথমে তারা ছোট একটা অগ্নিকুণ্ড জ্বেলেছিলেন এবং সেটা পরে নিভিয়ে ফেলেন এবং তাদের যে গুহার মধ্যে তার যে গুরু তিনি সেখানে কিছু ডায়াগ্রাম আঁকেন, এঁকে সেই ডায়াগ্রামের ভেতরে বসে তিনি সাধনা শুরু করেন। সারা রুমে ধূপ জ্বলছে এবং সেই ধূপ মাঝে মাঝে তিনি সেই তার অগ্নিকুণ্ডে ছুঁড়ে মারতেন এবং সেখানেই আলোটা আরো প্রজ্বলিত হয়ে উঠত এবং ধূপের গন্ধে একটা ধূপ আসলে গন্ধ ছড়ায় না, কাইন্ড অফ সুবাস, চারিপাশে কেমন সে একটা মানে একটা পরিবেশ তৈরি হয়েছিল। এবং এর মাঝেই নাকি তিনি দেখেছেন যে তাদের সেই গুহার মুখে প্রথমে একটা হঠাৎ করে মানে ধোঁয়াটা যখন একটু হালকা হয়ে যায় তখন দেখেন যে সেখানে একটা সাদা কাপড়ে মোড়া কিছু একটা শুয়ে আছে, মনে হচ্ছে মানুষ। এবং এক পর্যায়ে সে সাদা কাপড়ে মোড়া জিনিসটা উঠে দাঁড়ালো এবং যখন উঠে দাঁড়ালো তার কাছে মনে হলো যে কোনো কাফন পরানো লাশ উঠে দাঁড়িয়েছে এবং সেই জায়গাটা এমন একটা ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে যেটা তিনি বলেন যে এটা আসলে বর্ণনা করা কারো মুখে সম্ভব না। এবং তিনি তখন নতুন মানুষ, তিনি এগুলো নিয়ে তখন নতুন কাজ করছেন, তার কাছে বেশ বেশ ভয় লাগতো এবং তার সারা শরীরের রক্ত মনে হতো জমাট বেঁধে গেছে। তো তিনি দেখেছিলেন যে সেই যে কাফনে মোড়া যে বডিটা সেটা উঠে দাঁড়ালো সেখানে এবং উঠে দাঁড়িয়ে একসময় কথা বলল ক্ষণক্ষণে গলায় এবং তাদের অনেক প্রশ্নের উত্তর দিল। তো যাই হোক, এটা ছিল ওনার প্রফেসর সোহানের একটা এক্সপিডিশনের কিছু বর্ণনা। এখন মূল কাহিনীতে চলে আসি। এইটা বলার কারণ হচ্ছে প্রফেসর সোহান কোন লেভেলে কাজ করতেন সেটা আপনাদেরকে বোঝানোর জন্য বর্ণনাটা দিলাম। তো এইবার তিনি যেটা বলেছেন যে প্রফেসর সোহানের মতে কিছু কিছু জায়গায় বাড়ি করা বা আবাসস্থল করাটা ঠিক না,
এবং সেটা তিনি তাদের কিছু স্টাডির মাধ্যমে তিনি সেটা চিন্তা করতেন এবং এটাকে অনেকে বলে যে বাস্তুশাস্ত্র। ভারতীয় অঞ্চলে এই কথাটা এভাবে প্রচলিত এবং এটা নাকি জাপানেও প্রচলিত আছে এরকম কথা। জাপানেও এই জিনিসগুলো খুব মানা হয় এবং দক্ষিণ আমেরিকাতেও কিছু কিছু জায়গা আছে যেখানে নাকি এই জিনিসগুলো মানা হয় যে বাস্তুশাস্ত্র বা তাদের ওখানে সেই তাদের মতো চিন্তাভাবনা যে মানে বাড়িঘর কিভাবে করা হলো, সেটা ডিজাইন কিভাবে করা হলো, সেখানে নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জির আনাগোনায় ডিফারেন্টভাবে প্রভাব পড়ে। যেমন কিছু ডিজাইন আছে যেখানে পজিটিভ এনার্জির বেশি আনাগোনা হয়, যেসব জায়গা আছে ডিফারেন্টভাবে করা সেখানে নেগেটিভ এনার্জির আনাগোনা হয়, এবং সেই বাড়ির অবস্থান কোথায় পড়েছে এখান থেকে অনেক কিছু মানে ডিসাইড করা হয়। তবে আমি অ্যাজ এ মুসলিম আমিও মনে করি যে হ্যাঁ, বাড়িঘরের নকশা এবং এটা কোথায় আছে এবং এটার কিছু অংশ বা কোথায় করা উচিত কোথায় করা উচিত না, এটা আমাদের ধর্মেও বলা আছে এটার ব্যাপারে। তো যাই হোক, আমি প্রফেসর সোহানের ব্যাপারগুলোতে চলে যাচ্ছি। তো তিনি এই বাস্তুশাস্ত্র নিয়েও কিন্তু অনেক পড়াশোনা করেছেন এবং তিনি এই নিয়ে অনেক গবেষণা তিনি করেন। তো যাই হোক, তার কাছে একজন ব্যক্তি একবার একটা খবর নিয়ে আসেন, বলেন যে কোনো একটা জায়গা, বাংলাদেশেরই কোনো একটা জায়গা, আমি সেখানকার নাম বলবো না, তিনি অবশ্য ক্লিয়ার করে বলেননি আমাকে। তো এরকমই একটা জায়গায় একটা বাড়ি আছে। সেই বাড়িটা তৈরি করায় তিনি তৈরি করেন যে যিনি তাকে বলছেন তারই কোনো এক আত্মীয়, এবং তার তৈরি করার কারণটা হচ্ছে যে ওই জায়গাটা নাকি তাদের নামে অ্যালোকেটেড হয়েছিল, পরবর্তীতে সেটা বেদখল হয়ে যায় এবং সেটা একটা পুরনো কবরস্থানের অংশের মধ্যে চলে যায়। পরবর্তীতে সেই জায়গাটা তারা আবার রিট্রিভ করে নেন। রিট্রিভ করে এই ব্যক্তি সেখানে একটা বাড়ি তৈরি করেন এবং এই বাড়িটা তিনি তৈরি করেন এমন একটা জায়গায় যেটা হচ্ছে মূল যে সড়ক বা মূল যেখান থেকে মানুষের বসবাসের জায়গা, সেখান থেকে বেশ খানিকটা দূরে গিয়ে একটা জায়গায় সে বাসাটা, এবং তার আশেপাশে সে পুরনো কবরস্থান ছাড়া কিছু নেই, এবং এই বাসাটা একসময় কবরস্থানের মধ্যেই ছিল। এই জায়গাটা তিনি যখন পান, কারণ কবরস্থান নাকি ওয়াকফ করে দিতে হয়, জায়গাটা কবরস্থানের জন্য যেটা দেয় সেটা মানে আলাদা করে দিতে হয়, কিন্তু এই জায়গাটা পড়েছিল অধিগ্রহণ করি, মানে কেউ ওয়াকফ এলাকার বাইরে গিয়ে তাদের এলাকাটা নিয়েছিল। তো এরকম ব্যাপার স্যাপার সেখানে আছে। তো সেই জায়গায় সে বাসাটা হয়েছে এবং প্রফেসর সোহানকে বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা তখন ওই বাসায় বসবাস করছে তারা বিশাল সমস্যার সম্মুখীন হচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা তাদের ফেস করতে হচ্ছে এবং তারা এতটাই আর্থিকভাবে আসলে মানে কষ্টে আছেন যে তারা সেখান থেকে নড়তে পারছেন না। তাদের সেই যে আত্মীয় যিনি বিদেশে থাকেন এবং তাদেরকে সেখানে থাকতে দিয়েছেন, তিনি প্রথমে এই বাসাটা তৈরি করে ভাড়া দিতে গিয়েছিলেন এবং কিছু মানুষ সেখানে ভাড়াও নিয়েছিল এবং তারা কেউ থাকতে পারেননি। তো তাদের সাথে কি ঘটতো, যারা যেখানে থাকতে চেষ্টা করেছিলেন ভাড়া নিয়ে, তারা ভয়ঙ্কর সব পরিস্থিতির সম্মুখীন হতো এবং যেগুলো তারা সব বলেনি। যাই হোক, তো বাসাটা অনেকদিন খালি পড়েছিল। তো প্রফেসর সোহানের কাছে যিনি এসছেন তারা সেই বাড়িটাতে ওঠেন গ্রাম থেকে এসে, এবং তারা সেখানে উঠে প্রথম কিছুদিন থাকেন এবং বেশ কিছু সমস্যার সম্মুখীন হওয়া শুরু করেন এবং এমনই সমস্যার সম্মুখীন হওয়া শুরু করেন যেটা আসলে আনএক্সপ্লেনেবল, এবং কিছু ঘটনার বর্ণনা এই যে আমি এখন দেব যেটা ঘটে সেখানে, এবং যেই কারণে তারা থাকতে পারছেন না। এবং তারা আসলে অনেকের কাছে চেষ্টা করেছেন, তারা নাকি তাদের এলাকার যেই বা যেখানে নাকি নিকটস্থ যেই মসজিদ আছে সেখানকার একজন হুজুরের কাছে গিয়েছিলেন। তিনি নাকি বলেছেন যে আপনারা ওখান থেকে সরে যান, ওই জায়গায় থেকেন না, ওই জায়গাটা থাকার জন্য ভালো না। আপনাদেরকে আমি এটাই বলতে পারি, কারণ ওইখানে যে আসলে এখন কিছু করার মতো নাই। তো যাই হোক, তিনি কোনোভাবে এই প্রফেসর সোহানের অ্যাড্রেসটা পান বা কারো কাছ থেকে জোগাড় করেন এবং তিনি তার কাছে আসেন এবং তাকে রিকোয়েস্ট করেন যে আমাকে একটু হেল্প করেন। যেটা হতো ওই বাড়িতে সেই ফ্যামিলি ওঠার পর যেটা তাদের প্রথম যেই জিনিসটা হয়, তারা দেখে যে বাড়িটা আসলে বেশ দূরে, মূল লোকালয়ে যে জায়গাটা তার কাছে একটা কলোনি ছিল, পরবর্তীতে হয়েছে যে কলোনিটাও অনেক পুরনো, এবং সেই কলোনি থেকে বেরিয়ে একটা জায়গা দিয়ে সোজা চলে গেলে একটা জায়গা যে রাস্তা, এবং সেই রাস্তার শেষ মাথায় একটা কবরস্থানে শুরু হয়েছে এবং সেই কবরস্থান পুরনো, এবং সেই রাস্তা ধরে হেঁটে গেলে অনেক দূর রাস্তা শেষ হয়ে যায় এক সময়, মানে রাস্তার যে পিচ ঢালা অংশটা শেষ হয়ে যায় এবং তারপরে মাটির রাস্তা শুরু হয়, এবং মাটির রাস্তাতে হেঁটে গেলে
একটা সোজা যে মানে একটা সোজা রাস্তায় যে ডানে ঢুকলেই তাদের ঘরটা, এবং লম্বাটে টাইপের একটা বাসা, লাইক মানে এটার কোনো মানে এল বা এরকম কিছু শেপ না, একটা মানে ঢালাও, লাইক ইংরেজি আই অক্ষরটা যেরকম হবে সেইভাবে করা, কিন্তু বেশ কোনাকুনি টাইপের ভাবে করা। এটা মানে একটা মানে বাসার একটা শেপ থাকবে, এটা হয় পূর্ব পশ্চিমমুখী হবে বা উত্তর দক্ষিণমুখী হবে, কিন্তু সেটা না, সেটা কর্নার ভাবে করা। কর্নার মানে ধরেন এরকম যে দক্ষিণ পশ্চিম কর্নার, এরকম কাইন্ড অফ থিং, এরকম একটা ভাবে বাসাটা করা। তো সেই বাসায় তারা প্রথমে গিয়েই এই জিনিসটা দেখে একটু অবাক হন, এবং তারা যখন সেই বাসায় ওঠেন, তারা ওঠার পর সব কিছু নিয়ে সেই বাড়িতে ওঠেন, এবং সন্ধ্যার পরে তারা দেখেন যে তাদের যে বাসার আশেপাশে আলো বলতে কিছুই নাই, কোনো ল্যাম্পপোস্টও নাই, এবং তাদের বাসার মাঝে যে সেই তাদের যে উঠে, এটা একটু দোতলা বাসা, দোতলা প্রথমে উঠে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় উঠতে হয়, এবং সেই দোতলায় ওঠার পথে যে লাইটটা ছিল, তারা একটা লাইট লাগিয়েছিলেন সেখানে উঠেই, এবং সেই লাইটটা ছিল একটা ফিলামেন্ট বাল্ব। এবং সেটা আচ্ছা, এই কাহিনী কিন্তু বেশ পুরনো কাহিনী, হ্যাঁ, আজ থেকে প্রায় অনেক বছর আগের কাহিনী, 40 বছর হবে, এরকম 40 বছর আগের কাহিনী। তো সেই ফিলামেন্ট লাইট নাকি কেটে যেত সন্ধ্যার পরই, মানে তারা লাগানোর পর কেটে গেল। তো প্রথম দিন তারা সেই বাসায় উঠে যখন লাইটটা কেটে গেল নতুন, তো তারা একবার ভাবলো যে এই লাইট কেটে গেল, তা ভাবলো যে হয়তো বাসার ইলেকট্রিক লাইনে সমস্যা হতে পারে, অথবা এই বাতিটারও সমস্যা থাকতে পারে, কোনো কারণে কেটে গিয়েছে। তো আমরা দেখি এটার কোনো মানে কালকে গিয়ে পরিবর্তন করে আনবো, বা এখন তো সম্ভব না, মানে এই রাতের বেলা আবার বেরোবো এখান থেকে, অলরেডি তখন অন্ধকার হয়ে গেছে। আর তাদের কাছেও জানি কেমন লাগছিল জায়গাটা, এবং সেই জায়গায় যেখানে তাদের বাসা, আশেপাশে অন্ধকার ঘনিয়ে গেছে, এবং আশেপাশে ঝিঝি পোকা ডাকছে, এবং কেমন একটা ভয়ঙ্কর পরিবেশ সেই বাসার, মানে বলার মতো না। এমনকি সেই যে তারা যে লাইট লাগিয়েছিল তাদের যে মানে একটু সিঁড়ি দিয়ে ওঠার পরে যে প্রথম ল্যান্ডিংটার, সেকেন্ড ল্যান্ডিং মানে বাসার উপরের দিকে, সেই আলো জ্বালানোর পরেও বেশ কেমন জানি ভয়ঙ্কর লাগে সেখানে। তো তাদের কাছে মোটামুটি কেমন যেন একটা ভৌতিক এনভায়রনমেন্ট লাগে, তারা রাতের বেলা বেরোনোর চিন্তা করেনি। তো বাসার মধ্যে তারা ঢুকে আছে, বাসার ভেতরে আলো আছে, তাদের রুম মোট 3টা, সেখানে 3টা রুম এবং বাথরুম, এবং এই 3টা রুম এবং বাথরুম, আর তাদের একটা ডাইনিং এর একটা জায়গা আছে এরকম। তো তাদের মধ্যে তারা 2 ভাই সেখানে থাকছে, এবং তাদের ওয়াইফ। যেই ভাইটা এই ডান দিকের রুমে থাকে, মানে তাদের বাম দিকে একটা রুম আছে, ডান দিকে একটা রুম আছে, ডান দিকের রুমে যে থাকার কথা সেই রুমটাতে তারা ওই দিন থাকলো না, কারণ ওই রুমে কিছু সমস্যা আছে। তো ওই ভাই এবং তার স্ত্রী যেটা করলো, তাদের ডাইনিং স্পেসের পাশে তারা তাদের চৌকি পেতে সেখানে, মানে তারা ওই সময় চৌকি ব্যবহৃত হতো, চৌকি পেতে সেখানে তারা বিছনা করলো, এবং থমথমে পরিবেশ, রাস্তার কোনো কোলাহল নাই, ঝিঝি পোকা ডাকছে। গ্রাম একরকম, কিন্তু গ্রামের কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেও একটা মেলোডি আছে, একটা মেলো আছে, মানে প্রাকৃতিক মেলো। এখানে সে প্রাকৃতিক মেলো নেই, এখানে মনে হচ্ছে সবকিছু থম মেরে আছে বাসাটার ভেতরে, এবং তাদের কাছে বেশ অস্বস্তি লাগছে। এবং তারা এসছে গ্রাম থেকে, এবং তাদের এখানে তখন টেলিভিশন নেই, কিচ্ছু নেই, সময় কাটানোর মতো তেমন কিছু নেই। তারা 2 ভাই গল্প গুজব যতটুকু করার নিজেদের মধ্যে কথা বললো, বেশ ক্লান্ত তারা। তো তারা চলে গেল, এক ভাই রুমে চলে গেল, বললো যে আমি থাকি। আর যেই রুমটাতে তারা ওঠেনি, কোনো একটা সমস্যা ছিল রুমে সম্ভবত, যেই কারণে তারা ওই দিন ওই রুমটাতে থাকে নাই, তারা ওই ডাইনিং স্পেসের কর্নারে বেড পেতেছিল। যাই হোক, তারা সেখানে বসলো হাজব্যান্ড ওয়াইফ। তো তারা যখন এখানে বসছে তার কিছুক্ষণ পরই নাকি তারা শোনে আর কি, যে তাদের যে দরজা, যেটা যে সিঁড়িঘর থেকে ঢোকে, তার ওই পাশে সিঁড়িঘরের মধ্যে মনে হচ্ছে মানুষ কথা বলছে, মানে একটা নারী কণ্ঠ এবং পুরুষ কণ্ঠ কথা বলছে, এবং মানে কথোপকথন হচ্ছে। তো তার ভাইয়ের বউ বলে, কে কথা বলে এখানে তো আসলে মানে কেউ থাকে না। এই বাসাটা 2 তলার, নিচ তলাটার মধ্যে তারা গোডাউন, তাদের জিনিসপত্র রাখছে, মানে কোনো জিনিসপত্র এখানে মানে তালা মারা আর কি, সেটা তারা জানেও না কি রাখা সেখানে। তো নিচ তলায় গোডাউন করে, এবং 2 তলায় আমরা থাকবো। তো এখানে কে কথা বলতেছে? তো তার ভাই তখন উঠে এসে দরজার কাছে কান পাতে। তো সে অস্পষ্ট কথাবার্তা শুনে, যেটার মধ্যে শুনতে পাচ্ছে 2টো কণ্ঠ কথা বলছে, এবং কিন্তু কোনো কথা বোঝা যাচ্ছে না। তো সে একটু অবাক হলো, বললো যে এখানে কি এতদিন চোর থাকতো নাকি, মানে মাঝখানে বাসাটা খালি ছিল বেশ কিছুদিন। সে সাহস করে আর দরজা খোলে না,
সে ওই এই পাশেই থাকে এবং রাতের বেলা বেশ শব্দ হয়, মনে হয় ওই জায়গা দিয়ে কিছু ছেঁচড়ে ছেঁচড়ে কেউ নিয়ে যাচ্ছে, মানে সরসর করে কোনো বস্তা টেনে সরালে সিঁড়ি দিয়ে যেরকম শব্দ হয় সেরকম শব্দ, হাঁটার শব্দ, এবং যখন হাঁটে মনে হয় পা ফেলে ফেলে দুপ 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 করে হাঁটে, মানে কেউ ঘোড়ালি যদি জোরে মারে কোনো ফ্লোরের মধ্যে সেরকম শব্দ। তো তারা বেশ অস্বস্তিতে পড়ে গেল। তো একসময় তারা বাতি নিভিয়ে ঘুমাতে গেল। তো বাতি নিভে যখন ঘুমাতে গেছে, রাত হয়ে গেছে, অনেক রাত, এবং বাইরে ঝিঝি পোকা ডাকছে। বাইরের তেমন কোনো আলো নেই, আকাশের আলো যতটুকু আছে সেটাই আসছে বাইরে থেকে, সেটাও তাদের যে জানালা লাগিয়েছে তার ওই পাশ থেকে। এবং সেই সময়টা ছিল হচ্ছে শীত আসি আসি করছে, চারিপাশে এই যে মানে মাঠ এবং জংলার কারণে সেখানে একটা কুয়াশার মতো ভেসে বেড়াচ্ছে, এরকম একটা অবস্থা, এবং সুতরাং আলোর বেশ স্বল্পতা। তো তারা বাতি নিভিয়ে দিয়েছে সেখানকার, এবং তার ভাইও ওই রুমে ঘুমাচ্ছে, এবং বেশ মানে কঠিন একটা অবস্থা, এরকম একটা অবস্থা, মানে তাদের কাছে একটা দমবন্ধ পরিবেশ, ঘুম সহজে আসছে না। তো যাই হোক, এভাবে শুয়ে থাকতে থাকতে একসময় মনে হলো মানে ঘুম এসে যাবে, এরকম একটা অবস্থা। তো এই সময় তার যে ভাইটা সে ফিল করলো যে তার স্ত্রী উঠলো বিছানা থেকে উঠে, সে মানে বিছানা থেকে উঠে নামলো, এবং সে বুঝতে পারছে তার স্ত্রী উঠে গেছে, এবং তার স্ত্রী তাকে ফিসফিস করে বললো যে আমি একটু বাথরুমে যাব। তো বললো যে ওকে যাও, বলে সে শুয়ে আছে। তো বলতেছে তুমি একটু খেয়াল রেখো, আমার ভয় লাগে। স্ত্রী বলতেছে, বলে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তো আমি আছি, তুমি যাও। তো স্ত্রী উঠে গেল, উঠে সে দেখলো আস্তে আস্তে হেঁটে তার স্ত্রী সেই বাথরুমের বাতিটা জ্বাললো, জেলে ঢুকে গেল বাথরুমের ভেতরে। বেশ অনেকক্ষণ স্ত্রী বাথরুমে আছে এবং সে ওয়েট করছে, এবং এক সময় তার তন্দ্রা লেগে আসলো চোখে। সে মানে আর তার খেয়াল নাই, কয়েক সেকেন্ড বা 1 মিনিটের জন্য কিছু খেয়াল নাই। তো সে শুয়ে আছে, হঠাৎ সে তার মানে যখন মানে সে টের পেল যে তার স্ত্রী উঠলো, আসলে এসে বিছানায় উঠছে। সে বুঝতে পারলো যে তার স্ত্রী ব্যাক করছে বিছানায়। তো সে বলতেছে যে সব শেষ, ঠিক আছে, মানে আসতে পারছো? কোনো উত্তর দিল না, স্ত্রী এসে শুয়ে পড়লো বিছানায়। তো সেই যে ছোট ভাই ছিল সে ওখানে শুয়ে থাকলো। শুয়ে থেকে কিছুক্ষণ পর সে দেখছে যে তার স্ত্রী পাশে শোয়া, এবং তার ঘুম এসে গেছে। সে আস্তে করে স্ত্রীর গায়ে হাত রেখেছে। স্ত্রীর গায়ে যে হাত রেখেছে, দেখলো স্ত্রীর হাতটা বেশ ঠান্ডা, মানে বরফ শীতল একটা হাত। এবং সে একটু মানে হয়ে গেল যে একটা মানুষের হাত এত ঠান্ডা কিভাবে হয়। এবং সে যে হাতের যে স্পর্শটা পাচ্ছে, মনে হচ্ছে ঠান্ডা বরফের মতো একটা হাতের মধ্যে সে হাত দিয়ে রাখছে। এবং সে মানে একটু থতমত খেয়ে গেছে যে মানে কি ব্যাপার, এত ঠান্ডা। সে বলছে তোমার শরীর এত ঠান্ডা কেন? কোনো উত্তর আসছে না। একটু পরে সে শব্দ পেল, সাথে সাথে শব্দ পেল, বাথরুমের দরজাটা টাস করে খুললো, এবং বাথরুমের দরজা খোলার পর যে একটা শব্দ হয় ক্যাচ করে, এরকম একটা শব্দ, এবং ভিতর থেকে তার স্ত্রীর গলা শুনলো যে শুনছো যে আমি তো ভিতরে থাকা অবস্থা লাইটটা কেটে গেল, আমি এখন কি করব? সে স্ত্রীর গলা শুনছে বাথরুমের কাছ থেকে, এবং তার স্ত্রী কিন্তু পাশে শোয়া, সে হাতের উপরে হাত রাখা, ঠান্ডা বরফের মতো হাত। সে এটা শুনে সাথে সাথে তার মাথার চুল, ঘাড়ের রোম সব দাঁড়িয়ে গেছে, এবং সে হাতে ফিল করে আছে সে ঠান্ডা শরীরটা। এবং তার স্ত্রী বাথরুমের গেটের থেকে কথা বলছে যে লাইট কেটে গেছে, আমি কি করবো, আমি কেমনে আসবো, আমার ভয় লাগতেছে। তো সে আর কিছু না বুঝে প্রচন্ড ভয় পেয়ে একটা চিৎকার করে উঠলো সেখানে, এবং এই চিৎকার শুনে মানে বেশ জোরে চিৎকার করছে, তার স্ত্রীও চিৎকার করে উঠছে বাথরুমের দরজার থেকে, দুইজনে চিৎকার করছে। তো এর মধ্যে তার মুখে সে শুধু একটা চুলের ঝাপটা পাইছে, মানে চুল কেউ যে ঝাপটা মারে, মুখের মধ্যে একটা চুলের ঝাপটা লাগছে। এবং সে তখন শব্দ পেল যে তার ভাইয়ের রুম থেকে ঠাস ঠাস করে গেট খুললো, লাইট জ্বালালো, দৌড় দিয়ে ভাই আসলো, এবং তারা ভাইয়ের বউ দুজনই আসছে, এবং তারা এসে সেই রুমের লাইট জ্বালায় দেখে যে ছোট ভাই বিছানার মধ্যে এরকম হা করে তাকিয়ে আছে, মানে তার মনে হচ্ছে দম নিতে কষ্ট হচ্ছে। আর দেখলো যে তার স্ত্রী বাথরুমের দরজায় বেহুশে পড়ে আছে। তো যাই হোক, তো সেই বড় ভাই মানে ছোট ভাইয়ের ওয়াইফকে, তার বড় ভাইয়ের ওয়াইফ টেনে আনলো, তারা দুজন মিলে টেনে এনে তাদেরকে বসালো, এবং তাকে বললো কি হয়েছে, সে পুরো ঘটনাটা বলল। এবং বড় ভাই বলল যে আমার কাছেও মনে হইতেছিল যে ওই রুমের মধ্যে কেউ হাঁটাহাঁটি করতেছে, আমরা শোয়ার পরে মনে হচ্ছিল রুমের মধ্যে কেউ হাঁটে, তো মানে লাইট নিভাই দেওয়ার পর, তো বেশ ভয় লাগতেছিল। তো যাই হোক, এরপরে তারা তো প্রচণ্ড ভয় পেয়ে গেল, বললো যে এইভাবে কেমনে সম্ভব। পরদিন তারা গেল যে লাইট নিয়ে আসলো, এবং তখন
ওই ইসের জন্য, বাথরুমের জন্য, এবং সেই তাদের সিঁড়িঘরের জন্য বাতি নিয়ে আসলো। এবং বড় ভাই তখন খোঁজ নিল যে ওখানকার লোকাল মসজিদে, এবং তিনি ওখানকার এক হুজুর সাথে কথা বললেন। তিনি বললেন যে আপনারা যেখানে আসেন ওই জায়গার ভালো নয়, বাসা ভালো না, ওখানে মানুষ এমনিই থাকতে পারেনি আগে, অতীত বদনাম আছে, আর ওই লোক বাড়ি করছে ওইখানে, কি জন্য বাড়ি করছে তার ঠিক নাই। ওই জায়গা তো আসলে কবরস্থানের মধ্যে জায়গা, ওই জায়গার মধ্যে সে বাড়ি করছে কেন, সেটা তার মানে সেই বাড়ি তো করার মতো না তার, সে কি নকশায় বাড়ি করছে, কিভাবে, বাড়ির কোনো ঠিক ঠিকানা নেই। তো বললো যে হুজুর বললো যে আমরা যে ওইখানে আপনার ঝেড়ে কাজ হবে না, আপনার বাসা ছেড়ে দেন, ওইখানে থাকেন কেন। তো এখন তারা আসলে এমনই মানুষ, তাদের আসলে অর্থবিত্তের খুব সমস্যা। তারা আসছে শহরে, এক ভাই চাকরি পেয়েছে এবং আরেক ভাইকে সে পড়াবে, এই ধরনের মানে তাদের একটা আছে যে ছোট ভাইও তার পড়াশোনা বাকি ছিল, সে পড়াশোনা শেষ করবে এবং সে কাজ করবে। তো তাদের এই আর্থিক প্রয়োজনের জন্য তারা আসলে সেই কিছু করতে পারছিল না। যাই হোক, তো তারা সেখানে বাতি লাগায় আবার তাদের যে সিঁড়িঘরে, এবং বাতি লাগায়, এবং তারা তাদের বাথরুমে বাতি লাগায়, এবং তারা নিজেরা যখন দেখে যে ওইখানে সাহায্য পায়নি তেমন একটা, হুজুর তাকে কিছু দোয়া দুরুদ বলে দিচ্ছে, এগুলো পড়বেন, এভাবে করে করবেন। তো তারা বাসায় এসে ওইভাবে চেষ্টা করলো, বাতি লাগিয়ে দিল, এবং এসে বাসায় দোয়া দুরুদ পড়লো, এবং তাদের মতো চিন্তা করলো যে আমরা দেখি আজকে কিভাবে কি হয়। আর তাদের যে রুমের মধ্যে কি সমস্যা ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা বা কোনো ইস্যু ছিল, সেটা তারা ঠিক করলো। ঠিক করে ওই দিন ওই রুমে তার ভাইয়ের যেই চৌকিটা শিফট করে নিল। এরপর যেটা হয়েছে, ওই বাসায় তারা উঠে গেল, সব কিছু ঠিকঠাক মতো চলতেছে। ওই দিন ঠিক সন্ধ্যা হয়েছে, মানে অন্ধকার হয়েছে এরকম, এবং তারা একটা জিনিস শুনে আসছে যে ওই এলাকায় নাকি সন্ধ্যার পর আর কেউ আসে না, ওই এলাকায় ঢোকেই না মানুষজন, এবং বলে ওরা, তারা বলছে যে ওই জায়গাটা মানে ভূতের বাড়ি অনেকে বলে। তো সন্ধ্যার পরে ঠিক সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো বড় ভাইটা দেখছে আজকে কোনো শব্দ পায় নাই, কোনো কথাবার্তা নাই, কিচ্ছু নাই, এবং সে দরজার ফাঁক দিয়ে দেখতেছে যে লাইটটা জ্বলে নিচে, মানে ওই যে তাদের যে সিঁড়িঘরের লাইট জ্বলতেছে। তো তিনি বললেন কি, ওই সিঁড়িঘরের গেটটা একবার খুললেন দেখার জন্য যে কি অবস্থা। তো তিনি যখন সিঁড়িঘরের লাইটটা খুলছেন, তিনি দেখলেন মানে সে একদম ছ্যাদ করে উঠছে তার। সে দেখলো যে সিঁড়িঘরের কর্নারে গিয়ে, মানে তাদের বাসায় ওঠার পর তারা তো সিঁড়িতে উঠেই তাদের যে বাম দিকে তাদের যে ঢোকার যে রাস্তা, ঘরে ডান দিকে যে একটু বাড়তি জায়গা ছিল সামনে, ওই জায়গা একটা ছোট্ট একটা ফাঁকা জায়গা, তিনি দেখলেন ওইখানে কোনো একটা মনে হয় লাশ ফেলা রাখছে কেউ, পুরোপুরি মানে একটা মানে কাফনের কাপড় পরা এরকম একটা এবং দেখে তার সারা শরীরের রোম দাঁড়ায় গেল। সে চিৎকার করে উঠছে, ওখানে কি বলে চিৎকার করে উঠছে। তো সাথে সাথে তার বউ আসছে, ছোট ভাই আসছে, কি ব্যাপার, তো বলতেছে এখানে কি। তারপরে তারা এসে দেখে যে কিচ্ছু নাই সেখানে, কিন্তু উনি কিন্তু দেখছে এক সেকেন্ড, এবং তারপরে তাড়াতাড়ি ভয়ে দরজা লাগাই দিল, এবং তারা জানে যে বুঝতে পারলো যে এই বাসায় তো এরকম জিনিসপত্র ঘটবেই। এবং ছোট ভাইও যে ওই দিন রাত্রেবেলা রুম বন্ধ করে থাকছে, এবং তাদের সারা রাত তাদের ঘরের আশপাশ দিয়ে মনে হচ্ছে হাঁটতেছে, সামনের যে ডাইনিং স্পেসটাতে কেউ একজন হাঁটে পা টেনে টেনে, ঘরের মধ্যে বড় ভাইয়ের রুমের ঘরের মধ্যে মনে হাঁটে। তো এই সিচুয়েশনে তারা মানে একদম তাদের নার্ভ শক্ত করে রেখে আর কোনো উপায় নেই। তো বড় ভাই তারপরে এইভাবে তার অফিসে যে কথা বলে কোনোভাবে এই প্রফেসর সোহানের খোঁজটা পান, এবং তিনি কথা বলেন তার সাথে। তো প্রফেসর সোহান বলেন যে আমি আসবো আপনার এখানে, আমি দেখবো যেটা শুনছি আপনার কাছ থেকে। তো শুনে প্রফেসর সোহান তিনি একদিন সময় বের করে তাদের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন, এবং তিনি তাদেরকে বলছিলেন যে আমি আপনার বাসায় আসবো, আমি এরকম সময় আসবো। তো তিনি ওই দিন রওনা দেন, এবং প্রফেসর সোহানের মানে ওই জায়গার সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া ছিল যে কোথায় কি জায়গা। তো তিনি সেইভাবে ওখানে মুভ করে তিনি চলে যান। আসলে তিনি চলে গেছিলেন ফার্স্ট ওই কলোনিতে, এবং তিনি কলোনিতে যে কলোনির মানুষের সাথে একটু ভেরিফাই করার চেষ্টা করেন যে বাসাটা কোথায় এবং কি। তো কলোনির মানুষটা তাকে তেমন কোনো হেল্প করেন, শুধু বলে এদিক দিয়ে বেরোয় সোজা চলে যান, সোজা যে ওইদিকে, এবং তাকে বলে যে আপনি এই সন্ধ্যার সময়, প্রফেসর সোহান যখন গেছে তখন সন্ধ্যা, বলে সন্ধ্যার সময় ওখানে কেন যাচ্ছেন। তো তিনি বলে যে আমার ওখানে আত্মীয় আছে, আমি দেখা করতে যাচ্ছি। প্রফেসর সোহান এখান থেকে হেঁটে সেইখানে সেই সোজা রাস্তা ধরে হাঁটা ধরেন। তিনি যখন বাই দ্য টাইম সেই কবরস্থানের কাছে আসছেন, পুরাতন কবরস্থান, তিনি বুঝতে পারেন যে এই জায়গাটা রিয়েলি অশুভ, কারণ এইখানে এখন আর কেউ দাফন কাফনও করে না, এবং কথিত আছে যে ওই জায়গায় নাকি মানুষজনকে অনেকে মেরে ফেলে দিত, এরকম একটা ব্যাপার, মানে খুবই মানে ভয়ঙ্কর ব্যাপার। এবং যুদ্ধের সময় ওইখানে নাকি অনেক আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় নাকি ওখানে হানাদার বাহিনী অনেক
মানে বডি টডি ফেলছে এরকম একটা অবস্থা। তো প্রফেসর সোহান ওই জায়গা সম্বন্ধে এরকম শুনছেন এবং তিনি হেঁটে যাচ্ছেন, তিনি বুঝতে পারেন জায়গাটা জানি কেমন, মানে তার কাছে মানে খুব একটা সুবিধার মনে হয় না। তো তিনি হেঁটে যাচ্ছেন, হেঁটে যেতে যেতে এরকম দেখছেন যে জায়গাটা কেমন। তো তিনি মূল ভয়ঙ্কর ভাইবটা পান যখন তিনি ওই বাড়ির সিঁড়ি ঘরে ওঠেন। তার কাছে সেটি ঢুকেই তার কাছে মনে হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে সেই দরজার কাছে। তো ফার্স্ট অফ অল উনি একবার ভাবেন যে সেখানে সেই ভাইদের কেউ আছে কিনা। পরবর্তীতেই তার চোখটা যায় সিঁড়ির গোড়ায়, দেখে যে দরজা বন্ধ, মানে ওখানে কেউ নাই। কিন্তু তিনি স্পষ্ট ফিল করতেছেন সেখানে, এবং তিনি যেহেতু একটু এইসব অধিবিদ্যা চর্চা করতেন তার মধ্যেই ফিলটা আসছে। তো তিনি তার মতো একটা প্রোটেকশন নিজের সাথে নিয়ে তিনি ওঠা শুরু করেন। তো তিনি উঠছেন, সিঁড়ি দিয়ে উঠছেন এবং উঠে তিনি ফার্স্ট ল্যান্ডিংয়ে ওঠেন, সেকেন্ড ল্যান্ডিংয়ে ওঠেন। তিনি যখন নাকি একদম ল্যান্ডিংয়ের গোড়ায় চলে আসছেন তখন তিনি একটা বড় রকমের ভাইব পান। তিনি বুঝতে পারেন যে কিছু একটা সেখানে আছে এবং একটা দমকা বাতাসের মতো তার কাছ দিয়ে যায় এবং প্রফেসর সোহানের একটা কান বন্ধ হয়ে যায়। তিনি ওই কানটার মধ্যে শুধু চি চি শব্দ শুনতে পান, আর কিছু না। তিনি চরম রকমের নার্ভাস ফিল করছেন। তিনি বুঝতে পারছেন যে কিছু একটা তাকে এখানে আসার জন্য বাধা দিচ্ছে এবং তাকে একটা অ্যাটাকও করে গেছে। এবং তিনি আস্তে করে তারপরে দরজায় যান, নক করেন, সেই বাড়িতে ঢোকেন এবং ঢুকে তিনি তার মতো কিছু জিনিস পড়তে ঢোকেন সেখানে এবং ঢুকে সে বাসাটাকে তিনি দেখেন। দেখে তিনি বুঝতে পারেন যে বাসার অবস্থাটা খুব একটা সুবিধার না। এই বাসাতে একাধিক এন্টিটি প্রেজেন্স আছে যারা চায় না এখানে কেউ আসুক। এবং তিনি তখন সেই বাসার মধ্যে যে তাদের সাথে কথা বলেন, বসে তিনি ডাইনিং স্পেসটাতে বসেন, যেখানে তাদের মানে মাঝখানে যে জায়গাটা, সেখানে বসে তিনি বলেন, সেখানে বসে তিনি কিছু তার মতো সাধনা করেন এবং সাধনা করে তিনি বলেন তাদেরকে যে এই জায়গাটা এমনভাবে তৈরি করা হয়েছে, এটা নকশাতে বিশাল রকমের সমস্যা আছে এবং এই জায়গাটা তৈরি হয়েছে কবরস্থানের উপরে। এই জায়গাটা তৈরি হয়েছে যেখানে নাকি মানুষকে সঠিকভাবে তার মানে শেষকৃত্য সম্পন্ন না করে ফেলে রেখে গিয়ে যাওয়া হয়েছিল সেই জায়গার উপরে, এবং এটার নকশাতেই বিশাল সমস্যা। তো এই নকশা সমস্যার মধ্যে দিয়ে সব নেগেটিভ এন্টিটি চলাচল করে এবং অলরেডি এখানে বেশ বাজেভাবে বাসস্থান হয়ে গেছে অনেক বাজে এন্টিটিদের, এবং এগুলো আপনাদেরকে এখানে থাকতে দিবে না। আপনারা যদি এখানে থাকার চেষ্টা করেন পরবর্তীতে আপনাদের ক্ষতি হবে এবং আপনারা মনে হয় এখানে থাকতে পারবেন না, আপনারা চলে যান এখান থেকে। তো সেটা বলে তিনি আস্তে করে তাদের থেকে বিদায় নিয়ে তিনি চলে আসেন এবং তিনি বুঝতে পারেন যে তার কিন্তু কান একটা বন্ধ হয়ে চিচি করতেছে। তো তার মধ্যে তার উপর একটা অ্যাটাক হয়েছে। তিনি সেই বাসা থেকে বের হয়ে নেমে যখন সিঁড়ি দিয়ে আসছেন, তিনি যখন সিঁড়ির গোড়ায় আসছেন শেষ গোড়ায়, তখন টুস করে লাইটটা কেটে গেছে। আবার সেই সিঁড়িঘরের লাইটটা আবার টুস করে কেটে গেল এবং তিনি একদম বুঝতে পারেন যে খুবই খারাপ কিছু একটা ঘটছে এখানে। তো তিনি যখন হেঁটে হেঁটে আসছেন আবার সেই পথ দিয়ে, তিনি স্পষ্ট বুঝতে পারেন যে কেউ তাকে ফলো করে আসছে এবং ফলোটা হচ্ছে এরকম যে সেখানে কিছু গাছ ছিল, কিছু পুরনো কবরের মতো ছিল, কিছু উঁচু ঢিবি ছিল। তিনি বুঝতে পারেন যে এগুলোর ফাঁকে ফাঁকে কেউ তাকে ফলো করে আসছে এবং ফিলিংসটা খুবই ভয়ের। তার মনে হচ্ছে তাকে ফলো করে আসছে। তো তিনি যখন নাকি ঠিক বেরিয়ে আসবেন, রাস্তা থেকে একটু সামনে বেরিয়ে আসবেন, তিনি হঠাৎ করে ফাইন্ড আউট করলেন যে এই ডান দিকে যে অন্ধকারাচ্ছন্ন জায়গাটা ছিল, কিছু কবর এবং কিছু, ওখান থেকে একটা মানুষ হেঁটে বেরোলো এবং মানুষটা সাদা রঙের একটা আলখাল্লার মতো পরা, তার পাশ দিয়ে আসলো, এসে বলল, আপনি কি এখান থেকে বেরিয়ে যাবেন? তো উনি বললেন যে হ্যাঁ আমি বেরিয়ে যাব। বলে চলেন আপনার সাথে যাচ্ছি। সাদা মানুষটা তার সাথে, সাদা আলখাল্লা পরা মানুষটার সাথে হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে ঠিক রাস্তার মাথায় যখন তিনি চলে আসছেন, সেই মানুষটা দাঁড়িয়ে গেল। তিনি বললো, বাবা যান, আপনি এখন যেতে পারবেন। তো প্রফেসর সোহান একটু মানে অবাক হলেন যে মানুষটা কে। তো তিনি জিজ্ঞেস করলেন, তিনি ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করেছেন, ততক্ষণে তিনি দেখলেন সেই মানুষটা ঘুরে হাঁটা ধরছে, মানে ঘুরে হেঁটে যাচ্ছে। তো যিনি জিজ্ঞেস করলেন যে আপনি কি এখানে থাকেন, সেই লোকটা শুধু একটা উত্তর দিল তাকে, এখানে আর আসবেন না। তো তিনি শুনলেন, শুনে তিনি মানে চোখের পলক ফেলতে ফেলতে মানুষটাকে আর দেখতে পেলেন না। তো
তো প্রফেসর সোহান প্রচণ্ড রকমের ভয় পেয়ে গেলেন এবং তিনি হেঁটে বেরিয়ে আসলেন। যদিও তিনি এই ধরনের জিনিসের সাথে অভ্যস্ত, কিন্তু এখানে তিনি একা, এবং তিনি একটা খেয়াল করেছেন একটা জিনিস, যে তিনি যেসব অধিবিদ্যা শিখেছেন বা তার রপ্ত করা যেসব জিনিস আছে সেই শিক্ষাগুলো খুব একটা এখানে কাজে আসেনি। তো তিনি ফিরে যান এবং তিনি এই নিয়ে বাসায় গিয়ে খুব অস্বস্তিতে পড়েন এবং তিনি চেষ্টা করেন নিজেকে মোটামুটি পরিশুদ্ধ করতে তার মতো, এবং তিনি বেশ অনেক দিন এই কানের সমস্যাটাতে উনি সাফার করেন এবং পরবর্তীতে তার কানের ডাক্তার দেখাতে হয় এবং ডাক্তার বলে যে তার কানের পর্দা একটা ড্যামেজ হয়ে গেছে, এবং এই অবস্থায় তিনি পরবর্তীতে কিছুটা রিকভার করেন, মানে যেটা নাকি উনি শব্দ শুনতে পারেন, কিন্তু তার কানের অবস্থাটা ওরকমই রয়ে যায় পরবর্তীতে, মানে কানটা একটু ভালো হয় বাট কানের একটা সমস্যা হয়ে যায় মানে পার্মানেন্টলি। তো যাই হোক, প্রফেসর সোহান কিন্তু পরবর্তী জীবনে তিনি অনেক মানে এই গবেষণা করতে করতে আধ্যাত্মিকতার দিকেও আসেন, এবং তিনি যখন রিয়েলাইজ করেন যে এই জিনিসগুলো টোটালি কালো জাদুর চর্চা বা কালো জাদুর থেকেই আসছে, তার যে চর্চাগুলো যেগুলো তিনি করেছিলেন সেগুলো টোটালি কালো জাদুর ছিলেন। তো তিনি আস্তে আস্তে এগুলো ছেড়ে দেন এবং তিনি মোটামুটি আধ্যাত্মিকতার দিকে চলে আসেন, এবং তিনি সঠিক পথে, তিনি এরপরেও অনেক মানুষের উপকার করেছেন বা নিজে অনেক কিছুর প্রতি ঝুঁকেছেন, কিন্তু তিনি সঠিক পথে, মানে সেটা যা কি সঠিকভাবে ধর্মীয় পথে যেভাবে হয় সেভাবে তিনি করেছেন। এখন তিনি এইসব ছেড়ে দিয়েছেন, তিনি যেটা করেন তিনি নিজের মতোই ধর্মচর্চা করেন এবং তার মতো চলেন। তিনি প্রফেসর, ঠিক আছে, তার অধিবিদ্যা ঠিক আছে, বাট তিনি এখনকার তার যে মতামত, এখনকার যে তার বর্ণনা, সেটা হচ্ছে তিনি যেই আত্মাগুলোকে দেখেছেন ওই সময়, যেটা আমি বলছিলাম যে এটা ওনার বিলিফ ছিল তখন, তিনি যে এই আত্মাগুলোকে দেখতেন এবং তিনি বিশ্বাস করতেন সেই সময় যে এই আত্মাগুলো আসলে খারাপ আত্মা রূপ নিয়ে আসতে পারে। তিনি পরবর্তীতে এগুলোকে যখন স্টাডি করেছেন ধর্মীয় ভাবে পড়ে যেটা জেনেছেন সেটা হচ্ছে এগুলো আসলে কোনো আত্মা না, এগুলো হচ্ছে জিন, এবং এই জিন সম্প্রদায় তারা যে কোনো কিছুর রূপ নিয়ে সরাসরি আসতে পারে সামনে। এবং এটা তো আমি নিজেও বলেছি যে আত্মা আসলে আসতে পারে না, এটা মানে আমার বিলিভ, ইসলামের বিলিভ, আমি মুসলিম, আমার বিলিভ হচ্ছে এটা, আত্মা এইভাবে কখনোই আসতে পারে না। আত্মা ক্যান নট রিটার্ন, কারণ তাদেরকে আটকে রাখা হয় মানে তাদের মতো জায়গায় পাঠিয়ে দেওয়া হয় যেখানে তাদের স্থান, তাদের জবাবদিহিতার পর তাদেরকে, যারা ভালো আত্মা তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, যারা পূর্ণ আত্মা ছিল না, যেসব আত্মারা আসলে পৃথিবীতে খারাপ কাজ করেছে, যারা সঠিকভাবে সৃষ্টিকর্তার কথা স্বীকার করেনি, তাদের জন্য আযাব শুরু হয়ে যায়, এবং যারা আত্মহত্যা করেছে তাদের জন্য একটা জায়গা আছে, সেটা একটা আযাবের জায়গা, এবং সেখানে তাদেরকে আটকে রাখা হয় আনটিল দ্য লাস্ট ডে। এরকম কিছু ব্যাপার কিন্তু অন্যান্য কিতাবেও আছে, এবং আপনারা জানবেন, আপনারা অনেক এই ধরনেরই কিছু একটু ডিফারেন্টভাবে হয়তো বলা আছে, বাট এই ধরনের বর্ণনাগুলো অন্য কিতাবে আছে, আপনারা একটু স্টাডি করলে বুঝতে পারবেন। তবে এটা হচ্ছে আমার বিলিভ, এবং এখন প্রফেসর সোহানও এরকমই বিলিভ করেন। একটা সময় তিনি অন্য কিছু চর্চা করতেন, সেই চর্চাগুলো আসলে তিনি বলেছেন যে তার যে চর্চাগুলো সেই সময় ছিল, তিনি পরবর্তীতে ফাইন্ড আউট করেছেন সেগুলো ছিল আসলে কাইন্ড অফ ব্ল্যাক আর্ট, এবং এই কারণেই জিনিসগুলো অনেক রকম কনফিউজিং ছিল তার কাছে, এবং তিনি এখন ডিফারেন্টলি বিলিভ করেন। তবে তিনি বলেছেন যে যেভাবে বিশ্বাস করতে চায় তার বিশ্বাস তার মতোই থাকা উচিত, তবে সবসময় মানুষ যেন পজিটিভভাবে বিশ্বাস করে। নেগেটিভ জিনিস মানে হচ্ছে নেগেটিভ সোর্সের দিকে চলে যাওয়া। নেগেটিভ সোর্স হচ্ছে শয়তান, এবং এই শয়তানের দিকে চলে যাওয়া নেগেটিভ চিন্তা করলেই খারাপ জিনিস সবসময় খারাপই। তো যাই হোক, এই ছিল হচ্ছে প্রফেসর সোহানের একটি কাহিনী। এবং হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। আজকে যে বাছাইকৃত এপিসোডগুলো নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছিলাম, সবগুলোই আপনাদের জন্য প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর বাছাইকৃত এপিসোডগুলো নিয়ে হাজির হচ্ছে। তো এর পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর বাছাইকৃত এপিসোড নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর বাছাইকৃত এপিসোড শুনতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যদি আপনারা এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন
তো আপনারা চেষ্টা করতেছি আপনাদের জন্য এরকম নতুন নতুন এপিসোড নিয়ে আসার জন্য। এর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর এপিসোড আপনাদের মাঝে হাজির করবো ইনশাল্লাহ। তো আপনাদের যদি কোনো ইমেল বা এরকম কোনো ঘটনা, ভৌতিক ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে, তাহলে আপনারা আমাদের এই ইমেল আইডিতে পাঠিয়ে দিতে পারেন। আমরা ইনশাল্লাহ শোনাই দেব আপনাদের এরকম সুন্দর সুন্দর বাছাইকৃত এপিসোডগুলো সাথে। সো আমরা চেষ্টা করব আপনাদের এরকম যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করার জন্য। আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর এপিসোড আপনাদের জন্য প্রতিনিয়তই নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন এপিসোডে।